হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিউবিটের অ্যালগরিদম কোর্সে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রিভিয়াস মিডের অ্যালগরিদমের কোয়েশ্চেনগুলো সলভ করব এবং দেখার চেষ্টা করব যে কেমন ধরনের প্যাটার্নে আমাদের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো প্রথমেই আমরা টাইম কমপ্লেক্সিটির কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইজ করি। এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে। এই কোয়েশ্চেনের মধ্যে একটা নেস্টেড লুপ দেয়া আছে। ওকে, অ্যান্ড এর বাইরে আরেকটা লুপ দেয়া আছে। তো প্রথম এগুলোর তো কমপ্লেক্সিটি অফ ওয়ান, এটার ও অফ ওয়ান, রাইট? তো এই যে লুপটা আছে, এই লুপটা কতক্ষণ চলতেছে? এন পর্যন্ত। তাহলে এর কমপ্লেক্সিটি কত? ও অফ এন। নেক্সটে এখানে এই যে জে এর এই লুপটা চলতেছে, এটার যেহেতু এন বাই টু পর্যন্ত চলতেছে। ওকে, এন বাই টুটা কোথায় আছে এটা খেয়াল করতে হবে। এখানে কন্ডিশনে কি আছে এটা খেয়াল করতে হবে। এটা কি কন্ডিশন হচ্ছে না ইনক্রিমেন্ট হচ্ছে? আমরা দেখতেছি যে এখানে কন্ডিশন দেয়া আছে যে এটা এন বাই টু পর্যন্ত চলবে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত? ও অফ এন বাই টু। কিন্তু আমরা কি জানি, আমাদের টাইম কমপ্লেক্সিটিতে বিগ নোটেশনের মধ্যে যেই আহ আমাদের টাইম কমপ্লেক্সিটির বিগ নোটেশনের মধ্যে যেই কনস্ট্যান্ট ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা কি করি? ইগনোর করি, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে আসলে এটার কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন হবে না? তাহলে যেহেতু একটা নেস্টেড লুপ ছিল, তাহলে এই দুইটার কম্বাইন কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন স্কোয়ার হবে। এখানে কিন্তু কনফিউজ হলে চলবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন এটার কমপ্লেক্সিটি কত হবে? যেহেতু এটা জাস্ট এন টাইম চলতেছে, ও অফ এন হবে। তাহলে এই টোটাল এই কোডটার, এই প্রোগ্রামটার টোটাল কমপ্লেক্সিটি কত? হাইয়েস্ট যেটা, ও অফ এন স্কোয়ার। আমরা একটু এখানে যাই। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা জানি এটার হবে ও অফ ওয়ান, এটার হবে ও অফ ওয়ান। এখানে একটু কি, একটু অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি আমরা। তো এই লুপটা ওয়ান থেকে শুরু হবে, আই ইকুয়ালস টু ওয়ান থেকে শুরু হবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আই ইন্টু আই ইজ লেস অর ইকুয়াল এন। আচ্ছা, এই আই ইন্টু আই কে আমরা কিভাবে লিখতে পারি? আই স্কোয়ার লিখতে পারি, তাই না? আই স্কোয়ার ইজ লেস অর ইকুয়াল এন। তার মানে আমরা বলতে পারি যে যদি আই স্কোয়ারের ভ্যালুটা এন হয়, তাহলে এই লুপটা কি টার্মিনেট হবে। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আই ইকুয়ালস টু রুট ওভার এন, তাই না? আমরা এখানে কি দেখছিলাম? আই ইজ লেস অর ইকুয়াল, এটা এন পর্যন্ত চলতেছে। এটা কতটুকু চলতেছে? রুট ওভার এন পর্যন্ত চলতেছে, তাই না? তার মানে এটার কমপ্লেক্সিটিটা কত হবে? ও অফ রুট ওভার এন। ইজি। তাহলে এটার কমপ্লেক্সিটি ও অফ রুট ওভার এন। ওকে, আমরা এখন এখানে একটু যাই। আমরা এখানে একটু খেয়াল করি, এটা অফ ওয়ান, ও অফ ওয়ান, এটা যেহেতু এন পর্যন্ত চলতেছে, তাহলে এটার কমপ্লেক্সিটি অফ এন। খুব ইজি। এখানে আমরা একটা ভুল করব অনেকেই। আমরা জাস্ট এই জিনিসটা দেখবো এন্ড আমরা এখানে অ্যান্সার বসাই দেবো, কিন্তু আমরা কেউ কিন্তু এই কন্ডিশনটা খেয়াল করি না। এই কন্ডিশনটাই দেখেন তো কি লেখা আছে, এটা কতক্ষণ চলবে লুপটা? আই ইকুয়ালস টু ওয়ান, আই ইজ লেস অর ইকুয়াল ওয়ান। তার মানে কি, প্রথমে আই ইকুয়ালস টু যখন ওয়ান আছে, এই লুপটা জাস্ট তখনই চলবে যখন ওয়ান আছে, জাস্ট তখনই চলবে, এটা একবার প্রিন্ট করবে। এরপরে কিন্তু আর এই লুপটা চলবেই না, কারণ এরপরে যখন ইনক্রিমেন্ট হবে ভ্যালু, তখন এই লুপটা চলবেই না। তাহলে এটা কয়বার চলবে? জাস্ট একবার। তাহলে এটার কমপ্লেক্সিটিটা কত? অফ ওয়ান। তার মানে এর কমপ্লেক্সিটি কত তাহলে ফাইনালি এই পুরো প্রোগ্রামের? অফ এন। আর এতটুকুর কত? অফ ওয়ান। ওকে, আমরা একটু নেক্সটে চলে যাই। এখানে আরো কিছু প্রবলেম দেওয়া আছে। এটা যেহেতু একবার চলতেছে, এটা কত? এন পর্যন্ত চলতেছে, ও অফ এন। এটা কত? ও অফ এন। আচ্ছা, এখন এখানে কি আমাদের একটু অন্যরকম ভ্যালু দেখতে পাচ্ছি। এখানে বলতেছে কি যে কে এর ভ্যালু যখন ওয়ান, তখন কে এর ভ্যালু ওয়ান এন্ড এটা জে পর্যন্ত চলবে। আচ্ছা, এর মানে আমরা একটু এখানে লিখি। তো জে এর ভ্যালু যখন ওয়ান, তখন এই লুপটা কতবার চলবে? একবার চলবে, যেহেতু জে এর ভ্যালু ওয়ান। জে এর ভ্যালু যখন টু, তখন কতবার চলবে? দুইবার চলবে, তাই না? যেহেতু জে এর ইকুয়াল পর্যন্ত চলবে। জে এর ভ্যালু যখন থ্রি, তখন কয়বার চলবে? তিনবার চলবে। তার মানে জে এর ভ্যালু যখন এন, তখন কতবার চলবে? এন বারই চলবে, তাই না? তাহলে এখানে যদিও কে ইজ লেস ইকুয়াল জে আছে, কিন্তু তারপরে জে এর ভ্যালু যখন এন হবে, তখন কিন্তু এটা কি ওর্স টাইমে এন বারই চলবে।
এই জন্য আমাদের এটার কমপ্লেক্সিটি ও অফ এন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নেস্টেড লুপ আছে, 3টা নেস্টেড লুপ আছে, তাহলে এটা টোটাল কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন কিউব। অ্যান্ড এটার কমপ্লেক্সিটি হবে ও অফ এন, যেহেতু জাস্ট একটা লুপ, তাহলে ফাইনাল কমপ্লেক্সিটি কত? ও অফ এন কিউব। আচ্ছা, আমরা হচ্ছে এখন এখানে যাই। এখানে আমরা একটু খেয়াল করতে হবে, আমাদের এটা হচ্ছে ও অফ ওয়ান, এটা ও অফ ওয়ান। এখানে আমরা একটু দেখি এই লুপটা আসলে কতবার চলতেছে? 200। তাহলে এটার কমপ্লেক্সিটিটা কত? ও অফ 200, তাই না? যেহেতু 200 বার চলতেছে। কিন্তু আমরা কি জানি, যখন কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন কনস্ট্যান্টকে কি করি? 1 করি। তাহলে এটা কি হবে? ও অফ 1। তাহলে এই লুপটা কিন্তু ও অফ 1 চলতেছে। এখানে কনফিউজ হয়ে যদি আমরা ও অফ n দিই তাহলে কিন্তু ভুল হবে। এটা ও অফ 1 টাইমস চলতেছে। আচ্ছা, এটাতে পরে আসতেছি, এখানে আসি। এখানকার এটাও হচ্ছে কতবার চলবে? ও অফ n টাইমস চলবে, যেহেতু ভিতরে n আছে। এখানের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা এখানে কি দেয়া আছে? জে ইকুয়ালস টু জে ইন্টু 2। এটার কমপ্লেক্সিটি হবে ও অফ লগ এন। যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করেছে তারা ডিটেলসে জানবে কিভাবে আমরা ও অফ লগ এনটা এনেছি। বাট আমরা যদি একটু শর্টকাট টেকনিকের কথা চিন্তা করি, যদি কখনো এভাবে থাকে কন্ডিশন জে ইজ ইকুয়ালস টু জে ইন্টু 2 অথবা জে ইজ ইকুয়ালস টু জে ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কমপ্লেক্সিটি হবে ও অফ লগ এন। এখানে লগের বেস কত? 2, আমরা 2টা লিখি না। আবার যদি কখনো এরকম থাকে জে ইকুয়ালস টু জে ইন্টু 3 অথবা জে ইকুয়ালস টু জে ডিভাইডেড বাই 3, তাহলে এটার কমপ্লেক্সিটি হবে ও অফ লগ 3n। এটাই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এত হিসাব নিকাশ না করে আমরা জাস্ট এভাবে লিখে দিতে পারি। তাহলে এটার কমপ্লেক্সিটি কত? ও অফ লগ n। আচ্ছা, এখানে কিন্তু কি আছে? নেস্টেড লুপ আছে 3টা, তাই না? তাহলে প্রথমটার হচ্ছে কত? 1, দ্বিতীয়টা লগ n, আর তৃতীয়টা n। তাহলে এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই টোটালটার কমপ্লেক্সিটি কত হবে? ও অফ n লগ n। এই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি বের করার খুব ইজি কিছু শর্টকাট ওয়েজ। আচ্ছা, আমাদের হচ্ছে একটা কোশ্চেন দেয়া আছে। এখানে বলছে কি যে আমাদের ইউক্লিডের গ্রেটেস্ট কমন ডিভাইজারটা বের করতে, বাট রিকার্সিভ ফাংশনের মাধ্যমে বের করতে হবে। এন্ড এটা আমাদের ডিআইইউ এন্ড চ্যাস ইউনিভার্সিটিতে আসছিল। আমরা হচ্ছে এখানে আমার এই সলিউশনটা এখানে আমরা লিখছি। আমরা একটু দেখি যে এই সলিউশনটা কিভাবে কাজ করতেছে। আমরা একটা এক্সাম্পল নেই। যে আমরা 32 এন্ড 12 এই দুইটার হচ্ছে জিসিডি বের করব। তো আমরা হচ্ছে একটু এই ফাংশনের দিকে তাকাই। ফাংশনের মধ্যে কি হচ্ছে? জিসিডি 32 এন্ড হচ্ছে 12 পাস হচ্ছে। এবারে হচ্ছে চেক করতেছি, আমরা বেস ভ্যালু চেক করতেছি যে যদি বি এর ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে এ রিটার্ন করে। বি এর ভ্যালু কি 0? না, বি এর ভ্যালু 12, তাহলে হচ্ছে আমরা এখানে যাব। এখানে কি হচ্ছে? এই যে ফাংশন নিজেকে নিজে কল করতেছে, তাহলে এটা রিকারশন হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে ফাংশন নিজেকে নিজেই আবার কল করতেছে, বাট কল করতেছে কাকে কাকে? বি কে। এন্ড হচ্ছে এ পার্সেন্ট, আচ্ছা এখানে বি হবে, এখানে এ বি হবে, এ পার্সেন্ট বি কে। তাহলে আমার তো এ পার্সেন্ট বিটা লাগবে, আমরা এ পার্সেন্ট বিটা বের করি। 12 ডিভাইডেড বাই 32, 12 24 হয় 8। আচ্ছা, তাহলে আমার এ পার্সেন্ট বিটা কত? 8। তাহলে এখানে কে আসবে? বি এর ভ্যালু। বি এর ভ্যালু কত? 12। তাহলে 12 এন্ড এ পার্সেন্ট বি কত? 8 আসলো। ওকে, এখানে এখানেও আবার কারা কারা আসবে? বি এর ভ্যালু আসবে এন্ড এ পার্সেন্ট বি আসবে। আমরা হচ্ছে এখানে একটু কি করতে হবে? এ পার্সেন্ট বিটা বের করতে হবে। 12 ডিভাইডেড বাই কত? 8। তাহলে 8, এখানে 4। আচ্ছা, তাহলে বি এর ভ্যালু কত? 8 এন্ড এ পার্সেন্ট বি এর ভ্যালু কত? 4। ওকে, এখন হচ্ছে আবার কি করতে হবে? এ পার্সেন্ট বি বের করতে হবে। তাহলে 4, 8, 4 দুগুণে 8, 0। এন্ড এখন আমি কি দেখবো? এখন আমি জিসিডির মধ্যে পাস করবো। জিসিডির মধ্যে কি কি পাস করব? বি এর ভ্যালু পাস করবো আর এ পার্সেন্ট বি পাস করবো। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখানে বি এর ভ্যালুটা কত ছিল? 4 এন্ড এ পার্সেন্ট বি ছিল 0। আচ্ছা, এ পার্সেন্ট বি এখানে কিন্তু বি, তাই না? তাহলে বি এর মধ্যে হচ্ছে এ পার্সেন্ট বি পাস করছি। তো এ পার্সেন্ট বি এর ভ্যালু কত? 0। আমি এখন এখানে 0 পাস করতেছি। এখন এখানে এটা কি করতেছে? বি এর ভ্যালুটা খুঁজে পাচ্ছে 0। তো বি এর ভ্যালু যখন 0 পাচ্ছে তখন কি রিটার্ন করতেছে? এ রিটার্ন করতেছে। এ এর ভ্যালুটা কত? এখানে 4। এই 4টাই কিন্তু, এই যে 4, এটা কি এ না? এই যে এখানে এখানে যখন পাস হচ্ছে তখন এ এর ভ্যালুটা কত? 4 পাস হচ্ছে, আর এখানে 0 পাস হচ্ছে। তো 0 যখন এখানে খুঁজে পাচ্ছে বি এর ভ্যালু, তখন এ রিটার্ন করতেছে। তো রিটার্ন করা মানে কি? এখানে আর আসবে না।
তাহলে আমার জিসিডি কত রিটার্ন করলো? 4 রিটার্ন করলো। এন্ড এভাবে করেই হচ্ছে আমাদের এই রিকার্সিভ ভাবে এই জিসিডিটা কাজ করে। আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমরা একটা একটা করে খেয়াল করি। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের একটা সিস্টেম আর্কিটেকচার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে। এই টিমের মধ্যে হচ্ছে আমাদের দুইজন ওয়ার্কার আছে, জাকারবার্গ এন্ড হচ্ছে স্টিভ। জাকারবার্গ এন্ড হচ্ছে স্টিভ। তো জাকারবার্গ আমাদেরকে একটা প্রবলেমের সলিউশন দিছে, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন কিউব। এন্ড স্টিভ একটা সলিউশন দিছে, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ 2 টু দি পাওয়ার n। এন্ড আমাদেরকে স্পেসিফিক ভাবে একটা জিনিস বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লার্জ ইনপুট সাইজ অফ n। এন্ড কোয়েশ্চেন করা হয়েছে যে এই দুইটা সলিউশনের মধ্যে আমি কোনটা অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য কোনটা বেটার হবে। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে জাকারবার্গের ক্যালকুলেশনটা করি। জাকারবার্গের জন্য হচ্ছে কি ও অফ n কিউব, এন্ড স্টিভের জন্য হচ্ছে ও অফ 2 টু দি পাওয়ার n। আচ্ছা, মনে করলাম ফার্স্টে n এর ভ্যালুটা 1। ওকে, n এর ভ্যালু যখন 1 হবে তখন এটার অ্যান্সারটা কত হবে? 1 কিউব মানে 1, আর এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, তাই না? n এর ভ্যালু 1 যেহেতু। আচ্ছা, n এর ভ্যালু যদি এখন 2 হয় তাহলে কি হবে? 2 কিউব, তাই না? 2 কিউব তার মানে 8, আর হচ্ছে 2 এর পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার 2 মানে কি 4। আচ্ছা, n এর ভ্যালুটা এখন 3 দিয়ে দেখি। যদি 3 দেই তাহলে 3 কিউব কত? 27, রাইট? আর 2 টু দি পাওয়ার 3 কত? 2 টু দি পাওয়ার 3 8। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমাদের এই কমপ্লেক্সিটিটা কি আমরা বেটার রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি লার্জ ইনপুট সাইজ ইউজ করতে। আমরা একটু লার্জ ইনপুট সাইজ ইউজ করি, ঠিক আছে? আমরা এগুলো একটু মুছি। আচ্ছা, আমরা একটু লার্জ ইনপুট সাইজ দিই। লেটস গো উইথ 50। 50 যখন দিচ্ছি তাহলে আমাদের এখানে কি হবে? 50 এর উপরে কিউব হবে। আমরা একটু 50 কিউব যদি করি তাহলে পাই হচ্ছে 12,000, সরি 1,50,000, 1,25,000। আর যদি হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 50, যদি 2 টু দি পাওয়ার 50 করি তাহলে পাই হচ্ছে 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 15। হিউজ একটা গ্যাপ। আচ্ছা, আরেকটা দিই, 100 দেই। যদি 100 দেই তাহলে হচ্ছে 100 কিউব 100 কিউব ইজ গোনা বি 1 2 3 4 5 6টা, and 2 to the power 100, 2 to the power 100 হচ্ছে 1.26 into 10 to the power 30। আচ্ছা, আমরা কিন্তু যখন ছোট ছোট হচ্ছে ইনপুট সাইজ দিচ্ছিলাম তখন আমরা দেখতেছিলাম যে কি এই স্টিভের প্রোগ্রামটা বেটার কাজ করতেছিল, কিন্তু যখনই আমরা একটু ইনপুট সাইজটা লার্জ করছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাকারবার্গের যে হচ্ছে প্রোগ্রামটা আছে এটাই কি বেটার সলিউশন দিচ্ছে। এন্ড হিউজ একটা স্কেলে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এখানে 1.26 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 30, আর এখানে কত 1 2 3 4 5 6, তার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আর 30, হিউজ একটা ডিফারেন্স পাচ্ছি। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে যেহেতু ইনপুট সাইজ লার্জ, তাহলে আমরা জাকারবার্গের সলিউশনটা অ্যাকসেপ্ট করব। ওকে, নেক্সট চলে যায়। এখানে বলা হয়েছে লিনিয়ার সার্চ এন্ড বাইনারি সার্চ আর ওয়েল নোন সার্চিং অ্যালগরিদমস এন্ড বোথ অফ দ্য অ্যালগরিদম ফলোজ ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। ডু ইউ থিঙ্ক দ্য স্টেটমেন্ট ইজ ভ্যালিড? আসলে কি ভ্যালিড? লিনিয়ার সার্চ তো কি লিনিয়ার ভাবে সার্চ করে 1 বাই 1, তাই না? 1 বাই 1, একটা দুইটা এইভাবে করে কি সার্চ করে। আর বাইনারি সার্চ কি করে? ডিভাইড এন্ড কনকার করে, তাই না? মিডকে খুঁজে বের করে দেন যে কোনো একটা সাইডকে বাদ দেয়, আবার মিডকে খুঁজে বের করে দেন যে কোনো একটা সাইডকে বাদ দেয়। তাহলে হচ্ছে কে ডিভাইড এন্ড কনকার মেথড অ্যাপ্লাই করে? বাইনারি সার্চ ডিভাইড এন্ড মেথড অ্যাপ্লাই করে, তাই না? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? এভাবে লিখে দিতে হবে। দেন আমরা হচ্ছে নেক্সটে যাই। বলা হচ্ছে বিটুইন বাইনারি সার্চ এন্ড লিনিয়ার সার্চ হুইচ ওয়ান ইজ বেটার ইন টার্মস অফ টাইম কমপ্লেক্সিটি। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত? ও অফ লগ এন, এন্ড লিনিয়ার সার্চের কত? ও অফ এন। তাহলে বেটার কে? অবশ্যই ও অফ লগ এন। Okay, next is suppose you want to search a number from the following array 8, 5, 10, 3, 2, 11 between binary search and linear search. Which algorithm is appropriate for the given array? Give the appropriate explanation.
একটু আগে আমরা দেখলাম কি বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি বেটার, তাহলে কি আমরা এখানে বাইনারি সার্চ দিব? আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইনারি সার্চের একটা কি মূল শর্ত আছে। মূল শর্ত কি? সর্টেড হতে হবে, অবশ্যই অবশ্যই সর্টেড হতে হবে অ্যারেকে। এটা কি সর্টেড আছে? এটা কিন্তু সর্টেড নাই, তাহলে আমরা এখানে বাইনারি সার্চ কখনোই অ্যাপ্লাই করতে পারবো না। আমাদেরকে লিনিয়ার সার্চটাই কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা হচ্ছে এখন এখানে আসি। আমাদের এখানে বলা হয়েছে কি যে আইডেন্টিফাই হুইচ সার্চিং অ্যালগোরিদম ইউ উইল বি ইউজিং ইন ইচ অফ দ্য ফলোইং সিনারিওস। আমাদেরকে কয়েকটা সিনারিও দেওয়া হয়েছে এন্ড আমাদেরকে আস্ক করা হয়েছে যে আমরা কোন সার্চিং অ্যালগোরিদমটাকে চুজ করব। তো প্রথমে বলা হয়েছে যে ইউ হ্যাভ অ্যান অ্যারে অফ 10 মিলিয়ন ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আমার কাছে 10 মিলিয়ন নাম্বারস আছে ইন ডিসেন্ডিং অর্ডার। ওকে, and you want to find a number from this array. Let's call this operation a query. আচ্ছা, কুয়েরি বলতে বোঝানো হয়েছে যে আমরা একটা নাম্বারকে এখান থেকে ফাইন্ড আউট করব, এটাই হচ্ছে একটা কুয়েরি। ওকে, তো বলা হয়েছে দিস ইজ অনলি এ সিঙ্গেল কুয়েরি, তার মানে হচ্ছে আমরা জাস্ট একটা নাম্বারই এখান থেকে সার্চ করব। তাহলে আমরা কোন সার্চটা অ্যাপ্লাই করব, কোন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করব? যেহেতু এটা অর্ডারে সাজানো আছে, ডিসেন্ডিং অর্ডারে বা সর্টেড আছে, তাহলে এটা কি হবে? অবশ্যই অবশ্যই বাইনারি সার্চ হবে। Okay, next is you have the same array of the same set, but this time it is ascending order and key only one single query. Ascending order মানে sorted আছে, তাহলে অবশ্যই বাইনারি সার্চ করব। Third scenario, the number are unsorted, again there will be one single query. যেহেতু unsorted আছে তাহলে কি হবে? লিনিয়ার সার্চ। তারপরে বলা হয়েছে ফোর্থ সিনারিও, দ্য নাম্বারস আর আনসর্টেড এন্ড ইউ হ্যাভ টু মেক 1 মিলিয়ন ডিফারেন্ট কোয়েরিজ। আচ্ছা, এতক্ষণ একটা একটা কোয়েরি ছিল, এখন কি হচ্ছে? 1 মিলিয়ন কোয়েরি আর আনসর্টেড আছে। আচ্ছা, এটাকে হচ্ছে ইউজুয়ালি হিপের মাধ্যমে সার্চ করা হবে যদি হচ্ছে নরমালি আমরা একটু ডিপের যাই তাহলে, বাট যেহেতু আমাদের সিলেবাসে হিপের বিষয়টা কনসিডার নাই, তাহলে আমরা হচ্ছে এখানে লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করব, যেহেতু এখানে কি সর্টেড অবস্থায় নাই, আনসর্টেড আছে। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা কোশ্চেন করা হয়েছে, রাইট অ্যান অ্যালগরিদম টু সোয়াপ টু গিভেন নাম্বারস উইদাউট ইউজিং টেম্পোরারি ভেরিয়েবল। কোনো টেম্পোরারি ভেরিয়েবল আমরা ইউজ করতে পারবো না, অ্যান্ড অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য কোড। তো যেহেতু হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল আমরা ইউজুয়ালি সোয়াপ করি কি করে? টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করে, কিন্তু আমাদেরকে এখন এটা নিষেধ করা হয়েছে। তো এই যে এখানে হচ্ছে আমার অ্যান্সারটা দেওয়া আছে, আমি হচ্ছে এটাকে একটু ইটারেট করে দেখাই। মনে করেন আমাকে সোয়াপ করতে হবে কি, সাপোজ 10 আছে এন্ড হচ্ছে 20 আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10 আর y এর ভ্যালু হচ্ছে 20। তো স্টেপ 1 এ কি করা হয়েছে? x এর মধ্যে x প্লাস y এর ভ্যালুটা রাখা হয়েছে। তাহলে x এর মধ্যে এতক্ষণ ছিল 10, এখন 10 প্লাস 20 মানে কত? 30। x এর মধ্যে এখন কত? 30। এখন y এর ভ্যালু, y এর থেকে কি করব? x মাইনাস y করব। ওকে, y এর থেকে x মাইনাস y করব। x কত? 30, রাইট? আর y কত? 20। মাইনাস করলাম, কত হইল? 10 হইল। আচ্ছা, y এর ভ্যালু এখন কত হয়েছে? 10। আমি এখানে একটু লিখে রাখি, y এর ভ্যালু কত হয়েছে? 10। এরপর লাইনে কি করতে বলা হয়েছে? x ইকুয়ালস টু x মাইনাস y। তাহলে x ইকুয়ালস টু x মাইনাস y। x এর ভ্যালু কত? 30। x এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, x এর ভ্যালু 30 আর y এর ভ্যালুটা এখন কত? 10। তাহলে মাইনাস 10 যদি করি তাহলে ভালো পেলাম 20 পেলাম। তাহলে x এর ভ্যালু কত আসলো এখন? 20। আচ্ছা, x এর ভ্যালু ছিল এর আগে 10, এখন হচ্ছে 20, y এর ভ্যালু ছিল আগে 20, এখন হচ্ছে কত? 10। তাহলে কি সোয়াপ হয়ে গেল না? তাহলে এই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কি করলাম? এখানে সোয়াপিংটা করলাম। এন্ড বলা হয়েছে এটার কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে। এখানে তো জাস্ট হচ্ছে কি, এখানে কোনো লুপ ইউজ করা হয় না, জাস্ট সব জায়গায় ও অফ কি 1 ও অফ 1 ও অফ 1, তাহলে এটার সোয়াপিং এর কমপ্লেক্সিটি হবে ও অফ 1। ওকে, নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাদেরকে কিছু আউটপুট ট্রেসিং করতে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় আউটপুট ট্রেসিং থাকেই মোটামুটি। তো আমরা হচ্ছে এখানে আমাদেরকে দেখেন তো, এই যে ফান নামে একটা কি দেওয়া হয়েছে, ফাংশন দেওয়া হয়েছে, এন্ড এই ফানকে আবার কি করা হয়েছে? ফাংশনের মধ্যে কল করা হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? রিকারশন হচ্ছে। তাহলে আমাদেরকে এখানে একটা রিকারশন বেসড প্রবলেম দেওয়া হয়েছে। আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি আমরা এখানে কি হয়েছে। ফানের মধ্যে কত প্যারামিটার পাস করা হয়েছে? 5 প্যারামিটার পাস করা হয়েছে। ওকে, আমরা পাস করি ফানের মধ্যে 5। এরপরে কি করে বলা হয়েছে যে যদি n এর ভ্যালুটা 20 এর চেয়ে গ্রেটার অর ইকুয়াল হয় তাহলে n রিটার্ন করব, আর যদি তা না হয় তাহলে কি এখানে যাব। তো n এর ভ্যালু তো 5, 20 এর চেয়ে বড়ও না ইকুয়াল না, তাহলে আমরা এখানে যাব। এখানে এসে কি দেখলাম? কি করছে? n প্লাস ফান n ইনটু 2 করছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা করি একটু, কি করব? এখানে
এন এর ভ্যালু কত 5 প্লাস ফান এন ইন্টু টু, এন ইন্টু টু মানে কত, এটা চলতেছে 5, তাহলে 5 ইন্টু টু কত 10। ওকে, এখন আমরা হচ্ছে আবার কি করব, এখন এখান থেকে এখানে যাব, এখানে গিয়ে কি দেখলাম, যেহেতু 10 তাহলে কি 20-র চেয়ে বড়ও না ইকুয়ালও না, তাহলে কি হবে এন, এন এর ভ্যালু কত 10 প্লাস ফানের মধ্যে কি আসবে এন ইন্টু টু, তার মানে 10 ইন্টু টু, 10 ইন্টু টু মানে কত 20। ওকে, এখন হচ্ছে আমরা কি করলাম আবার ফান ইন্টু 20, তাহলে ফান ইন্টু 20 মানে কি, যেহেতু বলছে যদি এন এর ভ্যালু ইজ গ্রেটার অর ইকুয়াল টু 20 হয়, এখানে কি 20 ইকুয়াল পাওয়া গেছে, তাহলে কি করা হবে আমাদের, আমরা কি করব এন কে রিটার্ন করব। তাহলে এন এর ভ্যালুটা কত 20, আমরা আমাদের এই ফান 20 কি করবে 20 কে রিটার্ন করবে। ঠিক আছে, 20 কে যদি রিটার্ন করে তাহলে এই 20 আর হচ্ছে 10 যোগ হয়ে কত হবে 30 হবে, তাহলে ফান 10 এর ভ্যালুটা কত 30। ওকে, 30 আর হচ্ছে এখন 35, তাহলে এইটার ভ্যালুটা কত 30, তাহলে 30 প্লাস 35 কত হয় 35, তাহলে ফান 5 এর ভ্যালুটা কত 35। তাহলে আমাদের এটা কি প্রিন্ট করবে বলেন তো, এই যে সি ইকুয়ালস টু, অবশ্যই কিন্তু এটা প্রিন্ট করে দেখাইতে হবে, না হলে কিন্তু ভুল হবে, সি ইকুয়ালস টু 35, এই জিনিসটা কি হবে প্রিন্ট হবে। এখন আমরা হচ্ছে আমাদের এই নেক্সট প্রবলেমটাতে যাই। এখানে কি বলা হয়েছে, এখানে আবার সেম ভাবে দেখেন তো, এই যে ফাং এফ এফ ইউ এন সি, ফাংশনের শর্ট ফর্ম লেখা হয়েছে ফাং, এর মধ্যে হচ্ছে আবার এই ফাংকে কল করা হয়েছে। তো দেখি এখানে কি হচ্ছে, বলছে কি আচ্ছা এখানে ফাং এর মধ্যে কাকে পাস করা হয়েছে 5 কে পাস করতেছে, পাস করি ফাং এর মধ্যে 5 কে পাস করলাম, এন্ড হচ্ছে বলছে কি যদি ইফ ইফ n ইজ লেস অর ইকুয়াল 0, n কি লেস অর ইকুয়াল 0 না, তাহলে আমরা এই লাইনে আসি, এই লাইনে এসে কি হবে n এর ভ্যালুটা কমবে, n ইকুয়ালস টু n মাইনাস 1 হবে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 4, 4 হওয়ার পরে কি হয়েছে আবার এই ফানকে, আবার ফানের মধ্যে কি হয়েছে এখন 4 পাস করা হয়েছে। ওকে, তাহলে হচ্ছে ফানের মধ্যে 4 কে পাস করা হয়েছে। আচ্ছা, 4 কে পাস করা হয়েছে, এখানে কিন্তু একটা কি আছে দেখেন তো, একটা একটা প্রিন্ট আছে তাই না, তো এই প্রিন্টটা কিন্তু এখন হবে না, কারণ আগে এই ফাংশনের মধ্যে এই যে রিকার্শন আছে, রিকার্শনের কাজটা শেষ হবে দেন প্রিন্ট হবে, বাট আমরা এখানে একটা প্রিন্ট লিখে রাখলাম যেখানে একটা প্রিন্ট হবে। ওকে, যেহেতু 4 তাহলে 4 আবার এখানে আসবে, n এর চেয়ে ছোটও না 0 ইকুয়ালও না, তাহলে হচ্ছে আবার কি হবে n এর ভ্যালু লেস হবে 3 হবে, এন্ড আবার এর মধ্যে কি হবে যাবে, তাহলে কি হবে 3। ওকে, এখানেও কি আছে একটা সেম ভাবে প্রিন্ট আছে, এন্ড এই জিনিসটা হতেই থাকবে, এই জিনিসটা আবার আবার এখানে আসবে, n এর ভ্যালু মাইনাস হবে 2 হবে, এখানে একটা প্রিন্ট আছে, এন্ড কি হবে 1 হবে, এন্ড এখানে একটা কি আছে প্রিন্ট আছে। ওকে, এখন এখন কি হবে n এর ভ্যালুটা আবার কমবে, এখানে 0 আসবে। ঠিক আছে, 0 আসলো, তো 0 আসলো, এই যে n এর ভ্যালুটা কি হয়েছে 0 হয়েছে, 0-র পরে কি ফানটা কল করা হয়েছে তাই না, 0 কল করা হয়েছে, এরপরে কি হয়েছে আবার প্রিন্ট হয়েছে, তাহলে এখানেও কি একটা প্রিন্ট আছে তাই না, প্রিন্ট করার পরে আবার এখানে আসছে, এখন এখানে আসার পরে দেখলাম কি যে কি ইফ n ইজ লেস অর ইকুয়াল 0, তাহলে রিটার্ন করব, তার মানে কি আমি আর এরপরে এক্সিকিউট করব না, এখন আমি এদিক থেকে আবার রিটার্ন করা স্টার্ট করব। তাহলে এখন রিটার্ন করি, রিটার্ন করলে প্রিন্ট কি প্রিন্ট করতে হবে n এর ভ্যালু, n এর ভ্যালুটা কত এখানে 0, তাহলে কি প্রিন্ট হবে প্রথমে 0 প্রিন্ট হবে তাই না, এই যে n এর ভ্যালু 0 প্রিন্ট হবে, স্ল্যাশ n আছে তাহলে কি এন্টার হবে, এন্টার হয়ে এই লাইনে আসবে, তাহলে এই তো 0 প্রিন্ট হইলো, এখানে শেষ। এবার আবার কি প্রিন্ট হবে পি, এইটা আছে পি, পি এর ভ্যালু, এখানে পি এর মধ্যে কি আছে n এর ভ্যালুটা কত আছে 1 আছে, তাহলে এখান থেকে 1 প্রিন্ট হবে। ওকে, আবার এখানে প্রিন্ট হবে, এখানে কত ছিল 2 ছিল, এখানে 2 প্রিন্ট হবে, এখানে আবার পি প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে 3 প্রিন্ট হবে, এখানে পি আছে প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে 4 প্রিন্ট হবে, এন্ড ফাইনালি কি হবে এখান থেকে এটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে এই প্রোগ্রামটার জন্য আউটপুট কত 0 1 2 3 4, এই হচ্ছে আমাদের আউটপুট রেসিপি। ওকে, আচ্ছা এখন আমাদের কাছে আরেকটা কোশ্চেন আসছে, আইডেন্টিফাই হুইচ অ্যালগরিদম লিস্টেড আন্ডার দ্য বেস্ট পারফর্মিং অ্যালগরিদম ফর সর্টিং দ্য ফলোইং লিস্ট। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের এই লিস্টটা অলরেডি সর্টেড অবস্থায় আছে। এই সর্টেড অবস্থায় যদি হচ্ছে আমরা কোনো একটা ফাংশনকে কল করি, সরি সর্টেড অবস্থায় যদি হচ্ছে কোনো একটা অ্যালগরিদমকে কল করি, সর্টেড অ্যালগরিদমকে, সর্টিং অ্যালগরিদমকে কল করি, তাহলে আসলে হচ্ছে আমাদের জন্য কোন অ্যালগরিদমটা কল করা বেটার হবে, কারণ সর্টিং অ্যালগরিদমের ক্ষেত্রেও অনেক অ্যালগরিদম আছে যেগুলো হচ্ছে খুবই ওয়ার্স্ট কেস
ওর্স কেস হচ্ছে ভ্যালুটা রিটার্ন করে। তো ওটা আমরা পরে দেখবো। আমরা হচ্ছে এখানে একটু যদি খেয়াল করি, আমাদের জন্য এই সর্টিং এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে ইনসারশন সর্টটা অ্যাপ্লাই করা। কেন ইনসারশন সর্ট? কারণ ইনসারশন সর্ট আসলে কি করে, ইনসারশন সর্ট হচ্ছে এই সেকেন্ড ভ্যালু থেকে শুরু করে এন্ড সে এই এলিমেন্টটাকে কি করে, যতক্ষণ পর্যন্ত এদিকে তার রাইট প্লেসটা না আসে ততক্ষণ পর্যন্ত সোয়াপ করতে থাকে। তো যখন আমি এই সেখান থেকে শুরু করব 8, আমি দেখবো কি আমার এখানে যেহেতু 7 আছে, তার মানে আমার এটা সোয়াপ করার কোনো দরকার নেই, এখানে আমার কোনো সোয়াপ হবে না। আমি নেক্সট এখানে এলিমেন্ট আসবো, এখানে 9 এর আগে দেখবো 8 আছে, আমার এখানে আর সোয়াপ করবো না, আমার সোয়াপের দরকার নাই। এন্ড এই জিনিসটা কন্টিনিউসলি 10 এরও সোয়াপ হবে না, 11 এর সোয়াপ হবে না, তার কোনো সোয়াপই কিন্তু আসলে হবে না, এন্ড আলটিমেটলি লুপ থেকে বের হয়ে আসবে। এই জন্য হচ্ছে এই ক্ষেত্রে ইনসারশন সর্টের এই টেকনিকটা অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের জন্য বেস্ট। আমরা এইভাবে করে ইটারেশনের মধ্যে নো কম্পারিজন এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখাই দিতে পারি পরীক্ষায়, এন্ড দ্যাটস ইনাফ। আচ্ছা, এখন কোশ্চেন করা হয়েছে, সাপোজ ইউ ওয়ান্ট টু সার্চ আ নাম্বার ফ্রম দ্য ফলোইং অ্যারে, কম্পেয়ার বিটুইন বাইনারি সার্চ এন্ড লিনিয়ার সার্চ ফর দ্য গিভেন অ্যারে, গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সটেনশন। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আমরা একটু আগে সলভ করছিলাম, এই জিনিসটা আবার আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমাদের এটা দেখার দরকার নেই, আমরা এখানে বাইনারি সার্চ আসলে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা কি আনসর্টেড আছে, আমরা এখানে লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করবো। এখন এখানে একটা কোশ্চেন আসছে, একটু আগে যে এই ধরনের কোশ্চেনটা দেখলাম ওরকমই কোশ্চেন, যে বলা হচ্ছে বোথ মার্জ সর্ট এন্ড কুইক সর্ট অ্যালগোরিদম ফলো ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। আমরা এটা জানি, ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচের মধ্যে এই দুইটা সর্টিং অ্যালগোরিদমে পড়ে, এন্ড দুইটারই এভারেজ কমপ্লেক্সিটি হচ্ছে অফ এন্ড লগ এন। এখন আমাকে একটা অ্যারে দেয়া হয়েছে, যে অ্যারেটা কি ডিক্রিজিং অর্ডারে সর্টেড, এন্ড বলা হয়েছে যে আমি এখানে কোন কোন হচ্ছে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা আমার জন্য বেটার হবে। আচ্ছা, তো কুইক সর্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, একদম মাথায় গিতে রাখবো, সেটা হচ্ছে কুইক সর্টের ক্ষেত্রে আমরা ওর্স্ট কেস পাই যদি আমাদের পাইভটটা হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম এলিমেন্ট পাই। আচ্ছা, মিনিমাম এলিমেন্ট পাই, যদি এমন পাই যে এই দুইটার যে কোনো একটা পাই, তাহলে আমাদের কুইক সর্ট আমাদেরকে ওর্স্ট কেস দেয়। এক্ষেত্রে কুইক সর্ট আমাদেরকে ওর্স্ট কেসের রিপ্লাইটা দেয়। তো আমরা জানি কুইক সর্টের ওর্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কয়ার। ঠিক আছে, আর মার্জ সর্ট সবসময় কি করে, মার্জ সর্ট সবসময় জাস্ট দুই ভাগে ভাগ করে। তো মার্জ সর্টের ক্ষেত্রে সবসময় কমপ্লেক্সিটিটা অফ এন লগ এনই থাকে, কিন্তু কুইক সর্টের ক্ষেত্রে যদি হচ্ছে এরকম হয় পিভটাল ভ্যালুটা যদি হচ্ছে এই হাইয়েস্ট অথবা লোয়েস্ট পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওর্স্ট কেসেরটা দেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পিভট কি করে, পিভট কি করে কুইক সর্টে, পিভটটা কি করে, এই মনে করে যদি 7টা পিভট হয়, তাহলে ও কি করবে, এমন একটা পজিশনে যাবে যেন তার লেফটে যারা আছে সবাই তার চেয়ে ছোট হয়, এন্ড তার রাইটে যারা আছে তারা সবচেয়ে কি হয়, বড় হয়। তো যখন এই 7কে আমি পিভট ধরবো, এই 7 কি করবে, সবার লাস্টে চলে আসবে, এরপরে 6 হবে, এন্ড 6 আবার কি করবে, সবার লাস্টে চলে আসবে। তাহলে আমার কিন্তু জাস্ট একটা পাশেই হচ্ছে আমার এলিমেন্ট গুলো থাকতেছে, আমার কিন্তু এই সাইডে কোনো এলিমেন্ট আর কি থাকতেছে না, যে আমি হচ্ছে দুই সাইডে একসাথে কাজ করব। আমি কি বোঝাতে চাচ্ছি, যে 7 6 5 4 3 2 1 এভাবে আছে। ওকে, এখান থেকে যখন আমি ফার্স্ট ইটারেশন করব, তখন আমার এলিমেন্টটা 6 5 4 3 2 1 এন্ড 7 এভাবে আসবে, এন্ড আমার আবার এখান থেকে এখানে এতটুকুর মধ্যেই কাজটা চলবে, আমার এই পাশে কোনো ধরনের কাজ আমি করতে পারতেছি না, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমি এখানে ডিভাইড করতেই পারতেছি না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার যদি কখনো এই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা কুইক সর্টের পাইভট হিসেবে থাকে, সেক্ষেত্রে আমার কুইক সর্টটা ভালো কাজ করে না। এই জন্য যখনই আমি এই ধরনের কোনো কোয়েশ্চেন দেখবো, অবশ্যই কুইক সর্টটা এই ক্ষেত্রে আমরা কি করবো, ইগনোর করবো, আমরা মার্জ সর্টে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন আমাদেরকে বলা হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়েছে, এটা সিলেকশন সর্ট আর মার্জ সর্ট অ্যালগরিদমের মাধ্যমে সিমুলেশন দেখাইতে বলা হয়েছে। তো আমরা একটু লিখি, এখানে কি আছে, 3 2 1 5 and 4। তো সিলেকশন সর্ট কিভাবে কাজ করে আমরা সবাই আশা করি জানি। আমরা কি করি, একটা ভ্যালুকে সিলেক্ট করি, দেন এখান থেকে যেটা লোয়েস্ট ভ্যালু থাকে তার সাথে কি করি, সোয়াপ করি। আচ্ছা, আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, এর মধ্যে থেকে লোয়েস্ট ভ্যালু কত, 1, তাই না? তো আমরা খেয়াল করবো কি, যে 1 কি হচ্ছে এই সিলেক্টেড এর চেয়ে ছোট কিনা, 1 তো সিলেক্টেড এর চেয়ে ছোট, তাই না? তাহলে এখানে কি হবে, একটা সোয়াপ হবে। তাহলে সোয়াপ হইলে কি হইলো, 1 আসলো, 2 আসলো, 3 আসলো, 5 আসলো, 4 আসলো। আচ্ছা, এখন এটা সিলেক্টেড ছিল, এখন কে সিলেক্ট হবে, 2 সিলেক্ট হবে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ছোট কে, 3, তাই না?
কিন্তু 3 কি 2 এর চেয়ে ছোট? 3 কিন্তু 2 এর চেয়ে ছোট না। তাহলে এখানে কি হবে না? কোনো সোয়াপ হবে না, কোনো সোয়াপই কি হবে না। তাহলে যা ছিল তাই বসবে। এখন আমি সিলেক্ট করব কাকে? এই ভ্যালুকে। একে সিলেক্ট করলাম, এন্ড এখানে কি দেখলাম? এদের মধ্যে ছোট কে? 4 ছোট। আচ্ছা 4 তো ছোট, কিন্তু 4 কি 3 ছোট না। তাহলে কি এখানেও কোনো সোয়াপ হবে না, নো সোয়াপ। তাহলে আবারও যা ছিল তাই লিখলাম। আচ্ছা এখন হচ্ছে আমার কি, এটা সিলেক্টেড হইলো। এখন এর মধ্যে এটা ছোট আছে এতটুকু জায়গার মধ্যে, এন্ড এই 4টা কি সিলেক্টেড ভ্যালুর চেয়ে ছোট। তাহলে এখানে একটা কি হবে? সোয়াপ হবে, তাই না? তাহলে হচ্ছে আমি এখানে একটা সোয়াপ করি, 1 2 3 4 এন্ড 5। এই তো সর্টেড এসে বললো, এন্ড আমি কি হইলো, আমার সর্টেড হয়ে গেল, এন্ড এখানে সিলেকশন সর্টটা অ্যাপ্লাই করা হলো। এন্ড অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা ইটারেশন এখানে দেখাই দিচ্ছি, অবশ্যই প্রত্যেকটা ইটারেশন দেখাই দিতে হবে। ওকে, নেক্সট আমরা হচ্ছে এখন মার্চ সর্টটা করি। মার্চ সর্টে কি ছিল? 3 2 1 5 4 লিখি, 3 2 1 5 and 4। আমরা হচ্ছে কি জানি, কি করি, এটাকে দুই ভাগে ভাগ করব, তাই না? তো দুই ভাগে কিভাবে ভাগ করবো? 4 আর 0, 4 আর হচ্ছে 0, এটাকে যদি ডিভাইড করি তাহলে কত আসে? 2। তাহলে মিড ভ্যালু কত? 2। তাহলে আমার কোত্থেকে ভাগটা হবে? এখান থেকে ভাগ হবে, রাইট? এখান থেকে এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে। এখানে কারা কারা আসবে? 3 2 and 1 আসবে। ওকে, এখানে কত ইন্ডেক্স? 0 1 2। আচ্ছা এর মধ্যে মিডটা কত বের করি? 2 আর 0 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে কত? 1। মিডটা কত? 1। তাহলে কোত্থেকে ডিভাইড হবে? এখান থেকে ডিভাইড হবে। তাহলে এখানে কে আসছে? 3 and 2। এখানে কে আসছে? 1। তাহলে এখানে কিন্তু কি জাস্ট সিম্পলি মাঝখান থেকে কি হবে? ডিভাইড হবে। এখানে আসবে কত? 3, এন্ড এখানে আসবে কত? 2। ওকে, এন্ড হচ্ছে এখন কি হবে? এদের মধ্যে এরা কি হবে? সর্টেড হবে। 3 আর 2 সর্টেড হলে কি হবে? আগে 2 আসবে, দেন 3 আসবে, দেন কি হবে? 1 2 এন্ড 3, এরা সবাই কি হবে? সর্টেড হবে। তাহলে সবার আগে কি আসবে? 1 আসবে, দেন 2 আসবে, দেন 3 আসবে। আচ্ছা এখন এখানে কাজ করি। এখানে কারা কারা আসছিল? 5 আসছিল, 4 আসছিল। 5 আর 4 ডিভাইড হয়ে কি হবে? এখানে 5 আসবে, এখানে 4 আসবে। এরা মার্জ হয়ে আবার কি হবে? সর্টেড হবে। সর্টেড হলে 4 আসবে, 5 আসবে। আবার এরা কি হবে? এখানে মার্জ হবে। তাহলে মার্জ হলে কি হবে? 1 2 3 4 এন্ড 5। এই তো কি হলো? সর্টেড হয়ে গেল। আচ্ছা, তো এই এই দুইটার মধ্যে কিভাবে সর্টিং হয় আমরা কিন্তু এই জিনিসটা আমাদের ক্লাসে দেখছিলাম। তো যারা ক্লাস করছে তারা আশা করি হচ্ছে এই জিনিসটা বেশ ভালো মতোই জানে যে এই দুইটার মধ্যে, এই যে ডিভাইডেড অ্যারে এন্ড এই ডিভাইডেড অ্যারে, এই দুইটার নিজেদের মধ্যে কিভাবে নিজেদেরকে সর্ট করে। ওকে, আমরা হচ্ছে এখন গ্রিডিতে, এখন গ্রিডির প্রবলেমে আমরা হচ্ছে ঢুকতেছি। আমাদেরকে বলা হয়েছে যে আমার কাছে 1 নাইরা দেয়া হয়েছে এখানে। তো নাইরা হচ্ছে একটা কারেন্সির নাম, আমি ধরলাম। এখানে এখানে টাকাও দেয়া থাকতে পারতো, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, টাকা দেওয়া থাকতে পারে, ডলার দেওয়া থাকতে পারে। এখানে নাইরা দেওয়া হয়েছে, 1 নাইরা, 5 নাইরা এন্ড 10 নাইরা। আমাকে বলা হয়েছে 217 নাইরা এটাকে কি মিনিমাম নোটস বের করতে। তো আমরা কি জানি গ্রিডি অ্যালগরিদম আমরা কিভাবে কাজ করি? আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট নেই, এখানে অ্যামাউন্টটা কত? 279, এন্ড আমরা কি করতে থাকি? ডিভাইড করতে থাকি, তাই না? তাহলে অ্যামাউন্টকে কি করি? এই যে এখানে আমরা হচ্ছে কি একটু ডিক্রিজিং অর্ডারে সর্ট করে নিই কয়েন গুলাকে। 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন। তো আমরা হচ্ছে কি করি? 279 এটাকে ফার্স্টে কি করব? 10 দিয়ে ডিভাইড করব। 10 দিয়ে ডিভাইড করলে কত হয়? 27, এন্ড 10 গুণ করলে হয় 270, এন্ড বাকি থাকে কত? 9। আচ্ছা এর মানে কি? এর মানে কি 10 টাকার আমার কয়টা কয়েন লাগবে? 27টা কয়েন লাগবে। 10 টাকার 27টা কয়েন লাগবে। ওকে, আমার কাছে এখন রিমেইনিং অ্যামাউন্ট কত? এখন অ্যামাউন্ট কত হয়েছে? এই 279 এর বদলে অ্যামাউন্ট কত হয়েছে? 9 হয়েছে, ঠিক না? এন্ড এতক্ষণ আমি এটা নিয়ে কাজ করতেছিলাম, এখন এখানে আসবো। তো 9 কে কি করব? আবার এই 5 দিয়ে ডিভাইড করব। 9 কে 5 দিয়ে ডিভাইড করলে কি হয়? 5, এন্ড রিমেইনিং ভ্যালু 4। তাহলে অ্যামাউন্ট এখন কত? 4। এন্ড এখান থেকে আমি কি পেলাম? আমার 5 টাকার কয়টা নোট লাগতেছে? 5 নাইরা। 5 নাইরার কয়টা নোট লাগতেছে? একটা। তাহলে 5 নাইরার একটা নোট লাগতেছে। ওকে, রিমেইনিং অ্যামাউন্ট 4। এখন আমি এখানে আসবো, 1 দিয়ে কি করব? ডিভাইড করব। তাহলে 4 একে 4 এন্ড কি 0। তাহলে রিমেইনিং অ্যামাউন্ট এখন 0। তাহলে আমার কাজ শেষ। কিন্তু আমি কি পেলাম? 1 টাকার কয়টা নোট লাগতেছে? 1 নাইরার কয়টা নোট লাগতেছে? 4টা নোট। 1 নাইরার 4টা নোট লাগতেছে। তাহলে আমার টোটাল কয়টা নোট লাগবে? 27 আর 4 31 এন্ড 32। তাহলে আমার
32 নোটস লাগবে যদি আমি 279 নাইরাকে এই কয়েকটা নোটের মাধ্যমে দেখাতে চাই। ওকে, নেক্সটে আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের কি হাফম্যান কোডিং, মানে এটা হাফম্যান কোডিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করি, এখানে দেখি আমাদের এখানে a equals to 45, b equals to 13, c equals to 12 এগুলো দেয়া আছে। ফার্স্টে বলা হয়েছে কি যে যদি হচ্ছে আমরা এনকোড করি এইগুলো দে, আচ্ছা এগুলা কি মনে আছে কারো, এগুলো হচ্ছে ফিক্সড লেন্থ ভেরিয়েবল, ফিক্সড লেন্থ ভেরিয়েবল। কারণ কি এগুলোর হচ্ছে এই কোড ফিক্স, এই কোডগুলো কি ফিক্সড করা। তো আমাদের যদি হচ্ছে এই 45টা এ নেই, 13টা বি নেই, 12টা সি নেই, তাহলে হচ্ছে বলছে যে আইডেন্টিফাই সাইজ আইডেন্টিফাই করতে যে আমাদের হচ্ছে কতগুলা কোড লাগবে। তো এটা কিন্তু আমরা খুব সহজে কিভাবে বের করতে পারি, আমাদের কি 45 45 ইন্টু 4, তারপরে হচ্ছে 13 ইন্টু 4, এই 4 কোথা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 ইন্টু 4, তারপরে হচ্ছে 16 ইন্টু 4, তারপরে হচ্ছে 9 ইন্টু 4, আর হচ্ছে 5 ইন্টু 4। এগুলো হচ্ছে তাহলে 45 ইন্টু 4 180, 13 ইন্টু 4 হচ্ছে 52, 4 ইন্টু হচ্ছে কত 48, 16 ইন্টু 4 হচ্ছে 64, 4 9 36, 20। সবাইকে যদি যোগ করি 180 প্লাস 52 প্লাস 48 প্লাস 64 প্লাস 36 প্লাস 20, তাহলে হচ্ছে 400। তার মানে আমরা যদি হচ্ছে এই কোডগুলো ইউজ করি তাহলে আমাদের 400 হবে হচ্ছে কি এর সাইজ। ওকে, ফাইলের সাইজ হবে কি 400, আমরা এটাকে মনে রাখবো। আচ্ছা এখন আমাদেরকে বলা হয়েছে কি যে নাও ইট ইজ পসিবল টু, ইট ইজ না হবে ইজ ইট পসিবল টু এনকোড দ্য ফাইল উইথ ফিউর নাম্বার অফ বিটস, আমরা কি এর চেয়ে কম বিটে এই ফাইলটাকে রেডি করতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা কি করব, ওখানে হাফম্যান কোডিং করব। হাফম্যান কোডিং কেন করি, যেন হচ্ছে আমরা আচ্ছা এখানে ফিক্সড লেন্থ ভেরিয়েবল না, এখানে হবে ফিক্সড লেন্থ কোড ওয়ার্ডস, সরি ফিক্সড লেন্থ কোড ওয়ার্ডস, যাতে আমরা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড ওয়ার্ডসটা এখান থেকে পেতে পারি। এই জন্য হচ্ছে আমরা হাফম্যান কোডিং করি। তো হাফম্যান কোডিং করার নিয়ম কি, প্রথমে এগুলোকে আমার সর্টেড করতে হবে। সর্টেড কিভাবে করব, সবার আগে হচ্ছে F5 আছে, দেন ই হচ্ছে 9 আছে, দেন সি হচ্ছে 12 আছে, দেন বি 13 আছে, ডি 16 আছে, এন্ড হচ্ছে কি আছে ফাইনালি এ 45 আছে। আচ্ছা তাহলে আমরা কি করব, এই দুইটাকে একসাথে করব। এই দুইটাকে একসাথে করলে কি পাই, n1 পাই। n1 এর ভ্যালু কত, 9 আর 5 হচ্ছে কত 14। ওকে, তাহলে হচ্ছে আমি আমি এখানে আলাদাভাবে একটু লিখে রাখি নিজের সুবিধার জন্য, যে n1 পাইছি হচ্ছে কিসের থেকে, এফ এর থেকে আর ই এর থেকে। ওকে, এটা লিখে রাখলাম। ওকে, এখন আমি এটাকে আবার একটু সর্টেড করতে হবে, ঠিক না। যদি আবার সর্টেড করি, সি হচ্ছে 12, বি হচ্ছে 13, n1 হচ্ছে কত 14, ডি হচ্ছে কত 16, আর এ হচ্ছে 45। এই দুইটাকে নিয়ে আমি হচ্ছে এখন n2 পাই। n2 কত, 12 আর 13 যোগ করলে কত হয় 25। তাহলে n2 আমি কাকে কাকে দিয়ে পাইছি, n2 পাইছি সি কে দিয়ে এন্ড বি কে দিয়ে, ঠিক আছে। ওকে গেল, এখন আমি আবার সর্ট করব। আবার সর্ট করলে কি হবে, আগে n1 হচ্ছে 14, ডি হচ্ছে 16, এন্ড 2 হচ্ছে 25, এন্ড এ হচ্ছে কত 45। এখন এই দুইটাকে মিলে আমি কি পাবো, n3 পাবো। আচ্ছা n3, 16 এন্ড 14 যোগ করলে কত হয় 30, তাহলে n3 30। আচ্ছা n3 আমি কাকে কাকে দিয়ে পাইছি, এটা আমি মনে রাখবো, আমি n1 কে দিয়ে পাইছি এন্ড হচ্ছে ডি কে দিয়ে পাইছি। ওকে, আমি আবার সর্ট করব। সবার আগে আসবে n2 25, n3 30, আর হচ্ছে এ কত 45, এন্ড এই দুইটাকে যোগ করলে আবার কি পাবো, n4 পাবো। n4 কত 55। ওকে, তাহলে n4 আমি কাকে কাকে দিয়ে পাইছি, n4 পাইছি হচ্ছে n2 এন্ড n3 কে দিয়ে পাইছি। ওকে, এন্ড ফাইনালি হচ্ছে যদি আমি এই এ কে আর n4 কে সর্টেড করি, এ হচ্ছে 45, n4 হচ্ছে
55, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে পাই n5 কত পাবো তাহলে 100। তাহলে আচ্ছা, তাহলে আমি এখন এখান থেকে হচ্ছে একদম শুরু করি, আমি n5 কে দিয়ে শুরু করি। n5 আমি কাকে কাকে নিয়ে পাইছি, a কে দিয়ে পাইছি, এন্ড হচ্ছে কাকে দিয়ে পাইছি, n4 কে দিয়ে পাইছি। ওকে, আচ্ছা n4 আবার কাকে কাকে দিয়ে পাইছি, n2 আর n3 কে দিয়ে পাইছি। n4 পাইছি হচ্ছে n2 এন্ড হচ্ছে n3 কে দিয়ে পাইছি। ওকে, আচ্ছা তারপর n2 কাকে কাকে দিয়ে পাইছি, c আর b কে দিয়ে পাইছি। n2 c আর b কে দিয়ে পাইছি, c আর হচ্ছে b কে দিয়ে পাইছি। n3 কাকে দিয়ে পাইছি, n1 আর d, n1 আর d, n1 আর হচ্ছে d। n1 আবার কাকে দিয়ে পাইছি, f আর e দিয়ে পাইছি। n1 কে পাইছি হচ্ছে f এন্ড e দিয়ে। ওকে, সবাইকে পাই গেছি। এখন আমার কি করতে হবে, কোড বের করতে হবে। আচ্ছা, লেফট মানে কত 0, রাইট মানে কত 1। এটা তো হচ্ছে যারা আমার ক্লাস করছিল সবারই জানার কথা, লেফটের ভ্যালু 0 হয়, রাইটের ভ্যালু 1 হয়। এটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু 1, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু 1, লেফটের ভ্যালু কত 0, রাইটের ভ্যালু 1, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু 1, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু 1। ওকে, এখন আমি হচ্ছে এ বের করি। আমার এ এর জন্য কোডটা কত হবে, 0 শুধু। বি এর জন্য কোডটা কত হবে, বি এর জন্য কোডটা কত হবে 0, আচ্ছা আগে 1 1 0 1, বি এর জন্য হচ্ছে 1 0 1। সি এর জন্য কত হবে, সি কোথায়, সি হচ্ছে এখানে, সি এর জন্য কত হবে 1 0 0 1 0 0। তারপরে ডি এর জন্য, ডি এর জন্য কত হবে, ডি কোথায় আমার এখানে 1 1 1, ডি হচ্ছে 1 1 1। ই এর জন্য কত হবে, ই হচ্ছে এখানে, তাহলে 1 1 0 1 1 1 0 1। তারপরে ফাইনালি আসে এফ, তাহলে এফ এর জন্য কত হবে, এফ এর জন্য হবে 1 1 0 0 1 1 0 0। আচ্ছা, আমরা এখানে দেখছিলাম কি আমাদের এই যে ভ্যালুগুলা, এগুলা প্রত্যেকটার জন্য 4টা করে বিট লাগতেছিল, কিন্তু এখানে কিন্তু কি দেখা গেছে, এ এর জন্য 1টা বিট লাগতেছে, বি এর জন্য হচ্ছে 3টা বিট লাগতেছে, সি এর জন্য 4টা বিট 3টা বিট লাগতেছে। আমাদের এখানে কি বিটের সংখ্যা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আর আমি যখন যদি হচ্ছে এখন এখানে একটু ক্যালকুলেট করি, এই ক্যালকুলেট আপনারা নিজেরা করে নেবেন, যে হচ্ছে এর জন্য একটা যেহেতু, তাহলে 1 × 45 দিবেন, যেটা যদি 3টা তাহলে 3 × 13 দিবেন, এন্ড বের করবেন। তা অবশ্যই এটা 400 হচ্ছে কি পাবো, কম পাবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের হাফম্যান কোডিং এর প্রবলেম সলভিং। আমরা হচ্ছে নেক্সটে যাই। আচ্ছা, এখন আসি আমরা ন্যাপস্যাকের প্রবলেমে। ন্যাপস্যাক কয় ধরনের হয়, 2 ধরনের, তাই না? একটা হচ্ছে ফ্র্যাকশনাল, যেটা আমরা কি দিয়ে করি, গ্রিডি দিয়ে করি। আরেকটা হয় 0-1, এটা আমরা করি হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। তো আমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে ফ্র্যাকশনাল নাকি হচ্ছে 0-1। ডিরেক্টলি বেশিরভাগ সময়ই বলা থাকে না, আমাদেরকে কোশ্চেনটা দেখে বুঝতে হয় যে এটা আমরা কিভাবে করবো, ফ্র্যাকশনালি করবো নাকি হচ্ছে 0-1 এ করবো। তো আমরা একটু কোশ্চেনটা পড়ি। বলা আছে আলিবাবা হ্যাজ এন্টার্ড ইনসাইড দ্য মিস্টেরিয়াস কেভ উইথ এ ন্যাপস্যাক ক্যাপাসিটি 5 কেজি। আচ্ছা, এটা বুঝতে পারলাম যে আমাদের ন্যাপস্যাকটার ক্যাপাসিটি 5 কেজি। হি ফাউন্ড দ্য ফলোইং ভ্যালুয়েবলস ইন দ্য কেভ, এই জিনিসগুলো সে হচ্ছে কেভের মধ্যে পাইছে। হাউএভার হি হ্যাজ ফাউন্ড এ ওয়ে, এই তো এখানে হচ্ছে আমরা জানবো যে এটা কি ফ্র্যাকশনাল নাকি 0-1। হি হ্যাজ ফাউন্ড এ ওয়ে টু ব্রেক দ্য আইটেমস। আচ্ছা, ব্রেক করতে পারতেছে আইটেমগুলোকে, তাই না? তাহলে যেহেতু আইটেমগুলোকে ব্রেক করতে পারতেছে, তাহলে আইটেমের ফ্র্যাকশন আমরা নিতে পারবো। তাহলে এটা কি হবে, ফ্র্যাকশনাল। এন্ড আমরা গ্রিডি অ্যাপ্রোচে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে এই যে কোশ্চেন দেখে কিন্তু আমাদেরকে কি বুঝতে হইলো যে হচ্ছে কিভাবে আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ে যাব নাকি গ্রিডিতে যাব। ওকে, তাহলে হচ্ছে এখন আমাকে কি করতে হবে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট আলিবাবা ক্যান টেক অ্যাওয়ে ইন হিজ ন্যাপস্যাক। তার মানে হচ্ছে তার ন্যাপস্যাকে কি পরিমাণে ভ্যালুয়েবল জিনিসগুলো নিতে পারবে, আইটেমগুলো নিতে পারবে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি হচ্ছে এখন এই কোয়েশ্চেনে একটা ট্রিক আছে, এই কোয়েশ্চেনটা আমাদের স্প্রিং 23-তে আসছিল, এন্ড এই কোয়েশ্চেন একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এখানে, যেটা আমরা সবসময় বেশিরভাগ সময় ইগনোর করে ফেলি। এই ট্রিকের কারণে হচ্ছে এই কোয়েশ্চেনটার কারণে আমাদের প্রবলেমটা ভুল হয়। আমরা ইউজুয়ালি যখন হচ্ছে ন্যাপস্যাক করি তখন কি করি, আমাদেরকে একটা ওয়েট দেওয়া থাকে,
একটা ভ্যালিউ দেওয়া থাকে অথবা প্রাইস দেওয়া থাকে, এন্ড আমরা কি করি হচ্ছে ওয়েট আর ভ্যালিউ কি করি, রেশিওটা বের করি যে ভ্যালু পার ওয়েট, তাই না? ভ্যালিউকে হচ্ছে ওয়েট দিয়ে ডিভাইড করি, এন্ড এখানে যে পার ওয়েটে ভ্যালুটা কত এটা আমরা হচ্ছে বের করি, বা এটাকে আমরা হচ্ছে ডেনসিটিও বলে থাকি, অনেক ক্ষেত্রে ডেনসিটিও বলি। তো যাই হোক, আমাদেরকে কিছু ওয়েট দেওয়া থাকে, আমাদের ভ্যালু দেওয়া থাকে, আমরা ডেনসিটি বের করি, দেন ওইটা অনুযায়ী কি করি, সর্ট করি। এভাবে হচ্ছে আমরা নর্মালি ফ্র্যাকশনাল যে হচ্ছে ন্যাপস্যাকের প্রবলেম থেকে এটা সলভ করি। বাট এই ক্ষেত্রে যেটা করা হয়েছে, এই ক্ষেত্রে আমাকে বলেই দেয়া আছে যে পার কেজিতে, এই যে পার কেজিতে আমার ভ্যালুটা কত এটা বলেই দেয়া আছে, ঠিক আছে? এই যে এখানে 8 যে প্রাইসটা দেওয়া, এই 8 প্রাইসটা কিন্তু এই টোটাল 3 কেজির প্রাইস না, এটা হচ্ছে 1 কেজির প্রাইস, অর্থাৎ 1 কেজির জন্য প্রাইসটা হবে 8 কেজি। তাহলে এই সরি 1 কেজির জন্য প্রাইসটা হবে 8 বিডিটি, 8 মিলিয়ন বিডিটি। তাহলে 3 এর জন্য হচ্ছে কত হবে, 3 ইন্টু 8, 24। তো ইউজুয়ালি হচ্ছে প্রবলেমে এই 24 দেয়া থাকতো, এখানে হচ্ছে যেহেতু 6 দেয়া থাকতো, এখানে হয়তো 7 দেয়া থাকতো, এখানে 12 দেয়া থাকতো। আমরা কি করতাম, এই 24 কে 3 দিয়ে ডিভাইড করে 8 আনতাম, 6 কে 2 দিয়ে ডিভাইড করে 3 আনতাম, 7 কে 1 দিয়ে ডিভাইড করে 7 আনতাম, 12 কে 2 দিয়ে ডিভাইড করে 6 আনতাম। তারপরে হচ্ছে আমরা কি করতাম, সর্ট করতাম। কিন্তু আমাদের এই কোশ্চেনে এই কাজটা করার প্রয়োজন নাই, এই কাজটা আমাকে করেই দিছে। কিভাবে বুঝবো আমি, এখানে আমার লেখা থাকবে যে ইন মিলিয়ন বিডিটি পার কেজি, এখানে পার কেজি কথাটা লিখে দিছে যে প্রত্যেক কেজির ভ্যালু কত এখানে দিয়েই দিছে। তাহলে আমাকে আর এক্সট্রা করে এই কাজটা করা লাগলো না। আমি তাহলে কি করবো, নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপে আমরা কি করি, আমরা হচ্ছে এখানকার ভ্যালু অনুযায়ী এটাকে সর্ট করি, তাই না? এখানকার ভ্যালু অনুযায়ী এটাকে সর্ট করি, দেন হচ্ছে আমরা কাজ করি, ঠিক আছে? আমরা একটু দেখি, এই যে এখানে আমরা কি করতেছি দেখেন, এই যে এখানে একটু কি করলাম, সর্ট করলাম। প্রথমে 8 7 6 3, যেটার হচ্ছে পার কেজিতে ভ্যালু সবচেয়ে বেশি সেটাকে আমরা সবার আগে নিছি। এরপর আমরা কি করছি, এটা হচ্ছে ন্যাপস্যাকের টোটাল ওয়েট, যে ন্যাপস্যাকে বর্তমানে কতটুকু আছে। বর্তমানে ন্যাপস্যাক কি আছে, খালি আছে, এই জন্য এটার মধ্যে 0 কেজি। আর ন্যাপস্যাকের টোটাল ভ্যালুটাও আমরা এখানে দেখি যে ন্যাপস্যাকের মধ্যে টোটাল ভ্যালু কত আছে। যেহেতু বর্তমানে খালি আছে, তাহলে এর ভ্যালু কত, 0। ওকে, আমরা কন্টিনিউ করি। আমরা প্রথমে কি নেব, ডায়মন্ডকে নেব। আচ্ছা, ডায়মন্ডকে যদি আমি নেই, ডায়মন্ডের ওয়েটটা কতটুকু, আমরা 3 কেজি ডায়মন্ড নিতে পারবো। ওকে, নিলাম 3 কেজি, 3 কেজি ডায়মন্ড নিলাম। এন্ড ডায়মন্ডের হচ্ছে প্রাইসটা কত, 1 কেজিতে যদি 8 হয় তাহলে 3 কেজির জন্য কত হবে, 24 হবে। এই যে ওকে, 3 কেজির জন্য 3 আর 24, 24 আর 0 যোগ করলে কত হয়, 24, তাই না? তাহলে হচ্ছে এখন প্রথম এলিমেন্টটা নেওয়ার পরে আমার হচ্ছে ন্যাপস্যাকের ওয়েটটা কত হয়েছে, 3 কেজি হয়েছে, এন্ড টোটাল ভ্যালু হয়েছে আমার 24। ওকে, এখন আমি নেক্সটে চলে আসব। এখানে এটার কতটুকু ওয়েট আছে, 1 ওয়েটই আছে, এন্ড এটার প্রাইস কত, 7 মিলিয়ন। ওকে, তাহলে হচ্ছে আমি কি করবো, এখান থেকে 1 ওয়েটেরই নিব। আমার আগের ওয়েটটা ছিল 3, এখন আমি আরো 1 যখন ওয়েট নিচ্ছি তখন আমার ন্যাপস্যাকের ভ্যালু এখন ওয়েট হচ্ছে কত, 4। আর ভ্যালু আগে ছিল 24, এটার সাথে কি হবে, 1 কেজি যোগ হবে, সেই 1 কেজির ভ্যালুটা কত, 7 মিলিয়ন। অথবা এখানে যেহেতু শুধু 7 দিচ্ছে, আমরা 7 ইউজ ধরি, 7, এন্ড এটার সাথে 24 আর 7 যোগ করলে কত পেলাম, 31। তাহলে বর্তমানে ন্যাপস্যাকের মধ্যে ভ্যালুটা কতটুকু আছে, প্রাইসটা 31 আছে। ওকে, নেক্সট এলিমেন্টে চলে যাই, রুবি। আমরা হচ্ছে এখানে আমার কাছে 2 কেজির রুবি আছে, এন্ড তার পার মিলিয়নে প্রাইস হচ্ছে 6। এখন কথা হচ্ছে আমার তো হচ্ছে কি 4 কেজি কিন্তু ভরে গেছে, এন্ড আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত ছিল, 5 কেজি ছিল। তাহলে আমি তো আর জাস্ট 1 কেজি নিতে পারবো, এর বেশি কিন্তু নিতে পারবো না, তাই না? তাহলে আমি কি করবো, যেহেতু এটা ফ্র্যাকশনাল, আমি যেহেতু ভাঙতে পারতেছি, তাহলে আমি 2 কেজি না নিয়ে আমি জাস্ট 1 কেজি নিয়ে নিলাম। ওকে, তাহলে 1 কেজি যখন নিলাম, তাহলে এখন আমার ন্যাপস্যাকের কত হলো, ওয়েট 5 কেজি হয়ে গেল। আর যেহেতু 1 কেজি নিছি, তাহলে একের সাথে কি করব, 6 কে গুণ করব, ঠিক না? তার কারণ হচ্ছে কি 1 কেজি রুবির প্রাইস কত, 6। তাহলে হচ্ছে আগে ছিল 31, এই 31 এর সাথে 6 ইন্টু 1 যোগ করলাম, এন্ড কত পেলাম, 37। তাহলে আমার অ্যান্সারটা কত হলো, আমি টোটাল হাইয়েস্ট কত ভ্যালু নিতে পারতেছি, 37। যেহেতু এটা মিলিয়ন বিডিটিতে, তাহলে মিলিয়ন বিডিটি, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, আর এই কোশ্চেনটা আর আগের যে কোশ্চেনটা আমরা মাত্র দেখলাম, এটা অনেকটা কাছাকাছি এখানের মধ্যে। তো
তবে এখানে যে পার্থক্যটা আছে, আমরা কি বলছিলাম দুই ধরনের হচ্ছে গিয়ে ন্যাপস্যাক হয়। এখানে যে পার্থক্যটা আছে, এই কোশ্চেনে বলা হয়েছে যে হি হ্যাজ নট ফাউন্ড এ ওয়ে টু ব্রেক দ্য আইটেমস। এর আগে কি আইটেম ব্রেক করার ওয়ে ছিল, বাট এখন কি ওয়ে নাই। তাহলে হচ্ছে আমাদের এটা কি 01 ন্যাপস্যাক। তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে এটা সলভ করতে হবে। আচ্ছা, এখানে আপনাদের কোশ্চেনে ছিল এখানে ইন মিলিয়ন পার কেজি লেখা ছিল, বাট আমি হচ্ছে ইচ্ছা করি হচ্ছে এই জায়গাটা এখানে রাখি নাই, যেন আপনারা হচ্ছে দুই দিকটাই দেখতে পারেন। আমি হচ্ছে এখান থেকে এই প্রাইসটা মুছে দিছি, এন্ড আমি এখানে যেটা করছি যে এই 8টা হচ্ছে এই টোটাল 3 কেজির ভ্যালু, এই 3টা হচ্ছে এই টোটাল 2 কেজির ভ্যালু। এর আগে ছিল কি পার কেজি, আগে ছিল 1 কেজির জন্য 8 ভ্যালু, এখন ছিল 2 কেজির জন্য 3 ভ্যালু, এখন হচ্ছে 3 কেজির জন্য 8 ভ্যালু। আগে ছিল হচ্ছে 1 কেজির জন্য ওয়েট ভ্যালু আগের কোশ্চেনটাতে ছিল হচ্ছে 1 কেজির জন্য প্রাইস 8, আর এখনকার কোশ্চেনটাতে 3 কেজির জন্য হচ্ছে প্রাইস 8। কারণ এখানে কি লেখা নাই, এখানে কি ওই যে অপশনটা লেখা নাই যে মিলিয়ন পার কেজি, এটা কিন্তু এখানে লেখা নাই। তাহলে কি এই 8টা এই টোটাল 3 কেজির জন্য প্রাইস। আমি এটা ইচ্ছা করে চেঞ্জ করে দিছি যেন হচ্ছে আপনাদের দুইটা জিনিস একসাথে শিখতে পারে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাকে ডিপির মাধ্যমে সলভ করতে থাকি, চেষ্টা করি। আমাদের হচ্ছে যারা ক্লাসটা করছে, ক্লাসে হচ্ছে আমাদের কিছু রুলস এর মাধ্যমে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যালগরিদমটা শেখানো হয়েছে। বাট আমি হচ্ছে এখন রুলস এর বাইরে গিয়ে একটা নিয়ম সবাইকে দেখাতে চাচ্ছি। কারণ অনেক সময় হয় কি রুলসটা অনেকের মনে থাকে না, ওখানে একটু প্রোগ্রামিং এর একটু কোডিং এর বিষয়গুলো মনে রাখা লাগে। তো তো অনেকের ওই জিনিসটা হচ্ছে পেঁচায় যায়, আবার অনেকে হচ্ছে ওটা বেটার মনে রাখতে পারে। তো আমি হচ্ছে একটা নতুন নিয়ম এখানে একটু দেখাই দিচ্ছি, যার যেটা মনে থাকে, যে যেভাবে কমফোর্টেবল হয় সে সেই ওয়েটাই ফলো করতে পারে। তো আমি হচ্ছে আমার নিজের সুবিধার জন্য আমার কাছে যেই প্রোডাক্টগুলো ছিল এগুলোকে সর্টেড ভাবে লিখে নিচ্ছি। ঠিক আছে, নিজের সুবিধার জন্য আমি সর্টেড লিখে নিচ্ছি, আর এর পাশাপাশি প্রাইস গুলোকেও লিখে নিচ্ছি। এখানে আমি হচ্ছে ডিপি এর জন্য একটা বক্স নিলাম। এই বক্সটাকে সবসময় এই যে এই দিকে হচ্ছে আমার ন্যাপস্যাকের যে কি ওয়েট আছে, আমি এটাকে নিব ন্যাপস্যাকের ওয়েট। আচ্ছা, ন্যাপস্যাকের হাইয়েস্ট ওয়েট ছিল 5, এন্ড ন্যাপস্যাকের যত ওয়েট থাকবে, এটা নিয়ম হচ্ছে ন্যাপস্যাকের যত ওয়েট থাকবে 0 থেকে শুরু করে তত ওয়েট পর্যন্ত আমাদের এখানে ঘর করতে হবে। এন্ড এখানে লিখে নিচ্ছি হচ্ছে আমার যেই আইটেম গুলো আছে সেই আইটেম গুলার ওয়েট। এখানে হচ্ছে আমার আইটেম গুলার ওয়েট 1 2 2 3 আইটেম গুলার ওয়েটটা লেখা আছে। তো আমি হচ্ছে কোনো গতানুগতিক যে রুল আছে ওই রুলটা না করে একটু নিজের মতো হচ্ছে করাচ্ছি। আশা করি সবাই হচ্ছে এটা অনেকে এটা দ্বারা হেল্পফুল হবে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া প্রথমে এগুলো 0 দিয়ে দেব। 0 0 0, এই প্রথম ঘর দুইটা আমরা হচ্ছে 0 দিয়ে দেব। আমরা ক্যালকুলেশনটা শুরু করব এখান থেকে। আচ্ছা, ডিপির নিয়ম হচ্ছে আমরা প্রথমে ধরে নেব যে আমাদের কাছে জাস্ট এই এলিমেন্ট আছে, আমার কাছে আর কোনো এলিমেন্ট নাই, আর কোনো আইটেম নাই। আমি জাস্ট প্রথমে ধরে নিলাম যে আমার কাছে জাস্ট এই আইটেমটাই আছে। এন্ড প্রথমে এই বক্সের ক্ষেত্রে, ওকে, এই কলামের ক্ষেত্রে আমার কাছে জাস্ট 1 কেজি ক্যাপাসিটি ন্যাপস্যাকই আছে। প্রথমে আমাদের এটা ধরতে হবে। আমি প্রথমে ধরলাম কি আমাদের যে ন্যাপস্যাকটা আছে এটার ক্যাপাসিটি প্রথমে জাস্ট 1 কেজি। এন্ড আমার কাছে কত ওয়েটের প্রোডাক্ট আছে, প্রথমে 1 ওয়েটের প্রোডাক্ট আছে। তাহলে 1 ওয়েটের যেহেতু প্রোডাক্ট আছে এন্ড 1 কেজির হচ্ছে ন্যাপস্যাক আছে, তাহলে আমি কি এইটাকে তো এর মধ্যে রাখতে পারবো, রাইট? এই যে এই 1 কেজির ওয়েটের যে হচ্ছে আইটেমটা, এই আইটেমটাকে এই ন্যাপস্যাকের মধ্যে রাখতে পারবো। আচ্ছা, 1 কেজির যেটার ওয়েট ছিল এটার প্রাইসটা কত ছিল? 7, তাই না? তাহলে আমি এখানে 7 লিখবো। কারণ হচ্ছে কি এই 1 কেজির ন্যাপস্যাকটার মধ্যে আমি 1 ওয়েটের এই আইটেমটাকে রাখলাম যেটার ভ্যালু হচ্ছে 7। এখন আমি এখানে আসবো। এখানে আসলে এখন আমার ন্যাপস্যাকের ভ্যালুটা কত? 2। এখন আমার ন্যাপস্যাকের ভ্যালু 2 ঠিকই, কিন্তু আমার কাছে কিন্তু এলিমেন্ট কি একটাই আছে। প্রথমে আমি কি করবো, একটা নিয়ে কাজ করতেছি। এগুলো আমি ধরে নিতে হবে প্রথমে যে নাই, আমি জাস্ট একটা নিয়ে কাজ করতেছি। তো ন্যাপস্যাকের যদিও হচ্ছে 2 কেজি নেওয়ার মতো ক্যাপাসিটি আছে, বাট আমার কাছে জিনিস হচ্ছে জাস্ট 1 কেজি, একটাই আছে। ওকে, তাহলে আমি তো জাস্ট এই একটাই রাখতে পারবো। এন্ড একটার ভ্যালুটা কত? 7, তাহলে এখানে 7 ভ্যালুই রাখতে পারবো। এখন আমার কাছে 3 কেজির ন্যাপস্যাক আছে, বাট কাহিনী তো একই, সেমই।
3 কেজির ন্যাপস্যাক থাকুক আর 10 কেজির ন্যাপস্যাক থাকুক, আমার কাছে প্রোডাক্ট আছে তো 1 কেজির একটাই, তাহলে আমি জাস্ট এটার ভ্যালুটাই রাখতে পারবো। তাহলে এখানে 7, তো সব ক্ষেত্রে কি 7ই হবে, কারণ এই 5 কেজির ন্যাপস্যাক যদিও আমার নিতে পারে, কিন্তু আমার কাছে প্রোডাক্ট আছে জাস্ট 1 কেজির একটাই। তো গেল এই লাইন গেল। এখন আমাকে ধরে নিতে হবে যে আমার কাছে এই আইটেমটাও আছে, আমার কাছে আগে এই আইটেমটা ছিল, এখন আমার কাছে এই আইটেমটা আছে, আমার কাছে এখন কি দুইটা আইটেমই আছে। এখন হচ্ছে আমার কাছে এখন আবার এখান থেকে শুরু হবে। আমি এখন একটু কালারটা একটু চেঞ্জ করি, আমি এখন ধরবো আবার প্রথম থেকে, ওকে, এখান থেকে। তো আমার কাছে এখন আবার প্রথমে কতটুকু ওয়েটের ন্যাপস্যাক আছে, কতটুকু ক্যাপাসিটির, 1 ক্যাপাসিটির ন্যাপস্যাক আছে, কিন্তু প্রোডাক্ট আছে দুইটা। আচ্ছা, 1 ক্যাপাসিটির ন্যাপস্যাকে আমি কি দুইটা প্রোডাক্ট রাখতে পারবো? আমি তো জাস্ট এই একটাই রাখতে পারবো, তাই না? জাস্ট এই 1 কেই রাখতে পারবো, আমি কিন্তু এটাকে রাখতে পারবো না। তাহলে যদি জাস্ট এই 1 কেই রাখতে পারি, এই 1 এর ভ্যালুটা কত? 7, তাই না? তাহলে আমার এখানে কি হবে? 7ই হবে। ঠিক আছে, এখন আমি আসলাম এখানে। এখন আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত? 2। তাহলে হচ্ছে আমি কি করতে পারবো? এই 1 এর একটা এলিমেন্টকে অথবা এই 2 এর একটা এলিমেন্ট, যে কোনো একটাকে রাখতে পারবো, কারণ এটার ওয়েট 1, তো 1 তো আমি 2 এর মধ্যে রাখতেই পারি। আবার এটার ওয়েট 2, তাহলে 2 কেও 2 এর মধ্যে রাখতে পারি। তাহলে হচ্ছে এটার ওয়েট, এই এলিমেন্টের ওয়েট হচ্ছে 2, এন্ড এই ন্যাপস্যাকের ক্যাপাসিটি হচ্ছে 2, তাহলে এই 2 কে রাখতে পারি। কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ওয়েট যদিও 2, কিন্তু এর ভ্যালুটা কত? 3। অন্যদিকে এই ওয়ান ওয়েটের ভ্যালুটাই কত? 7। তাহলে অবশ্যই আমরা যেটার ভ্যালু বেশি ওইটাকেই রাখবো। তাহলে কোনটাকে রাখবো? এই যে 7 ভ্যালু যেটা বেশি, এটাকেই রাখবো। এখন আসি এখানে। এখানে আমার ন্যাপস্যাকের ভ্যালু এখন কত? মনে করলাম ন্যাপস্যাক, এটার ভ্যালুটা কত? 3 মনে করলাম, ওকে। যেহেতু 3 এন্ড আমার কাছে দুইটা এলিমেন্ট আছে, আচ্ছা এই দুইটা এলিমেন্ট, একটার ওয়েট 2, একটার ওয়েট 1, আমি তো চাইলে এই দুইটা এলিমেন্টকে একসাথে রেখে দিতে পারি, 2 কেও রাখতে পারি, 1 কেও রাখতে পারি, যেহেতু এর ক্যাপাসিটি 3 আছে, তাই না? এন্ড 2 আর 1 এই দুইটা মিলে ভ্যালু কত হইতেছে? 10 হইতেছে, তাই না? তাহলে এখন কিন্তু ভ্যালু কি আগের চেয়ে বেশি, তাহলে আমি অবশ্যই এখানে কি করব? 10 কেই রাখবো। সবসময় আমরা বেশি কেই রাখবো। নেক্সট এখন আমি আসি এইখানে। এখন আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত? 4। ন্যাপস্যাকের ক্যাপাসিটি 4, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এলিমেন্ট কতটুকু আছে? জাস্ট ওই 3 কেজির এলিমেন্টই আছে। তাহলে আমার এখানেও আমি 10ই রাখতে পারবো, এর বেশি রাখার আমার কাছে কোনো ওয়ে নাই। এন্ড এখানেও সেম 5 আছে ওয়েট ক্যাপাসিটি ঠিকই, কিন্তু আমার কাছে আইটেম কতটুকু আছে? 2 আর 1 3 কেজির আইটেমই আছে, যেগুলোর ভ্যালু হয় কত? 10। এখন আমি আসি হচ্ছে এই নেক্সটে, এটার ক্ষেত্রেও কালারটা চেঞ্জ করে নেই। নেক্সট এখানে আসলাম, এখানে এখন আমার কাছে এই 3টা এলিমেন্টই আছে, ঠিক আছে, এখন এই 3টা এলিমেন্টই আছে ধরো। এন্ড প্রথমে আসলাম এখানে ভ্যালু, এখন আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত? 1। যখন ন্যাপস্যাকের ক্যাপাসিটি 1, আমি অবশ্যই এদের কাউকে নিতে পারবো না, জাস্ট নিতে পারবো কাকে? ওকে। তাহলে ওর ভ্যালুটা কত ছিল? 7, এখানে 7ই বসবে। এখন আসবো এখানে, এখন 2 কেজি, ন্যাপস্যাকের ক্যাপাসিটি কতটুকু? 2 কেজি। আমি এখান থেকে কি করতে পারি? আমি শুধু এটাকে নিতে পারি, অথবা শুধু এটাকে নিতে পারি, যেহেতু এখানে 2। আচ্ছা, এর ভ্যালু কত? 7। এর ভ্যালু কত? 2 3। এর ভ্যালু কত? 6। আমি কখনো কম ভ্যালুর জিনিস নিব? কখনোই নিব না। অবশ্যই সবচেয়ে বেশি ভ্যালু যে 7, ওকেই নিব। যদি এর ওয়েট বেশি হোক, আমার তো ওয়েট দরকার নাই, আমার দরকার হচ্ছে কি? ভ্যালু। এজন্য আমি কি আবার ওই 7 ভ্যালুটাকে এখানে নিব। এখন আমার ক্যাপাসিটি কত আসছে? 3। আচ্ছা, ক্যাপাসিটি 3। এখন আমি কি করতে পারি? এখন আমি এই সিঙ্গেল সবগুলোকে নিতে পারি, আবার চাইলে এই 1 2, এই প্রথম 1 2 এটাকে নিতে পারি, আবার চাইলে এই 1 এই 2 এই এইটাকেও নিতে পারি, তাই না? এই 1 এই 2 অথবা এই 1 এই 2 এটাকে নিতে পারি। তো এই 1 এই 2 এই দুইটার টোটাল ভ্যালু হয় কত? 10। 7 আর 3 10, 10। কিন্তু এই 1 আর এই 2 এটার ভ্যালুটা কত হয়? 6 আর 7 কত হয়? 13। তাহলে আমরা কাকে নেই? সব সময় বেশিটাকে নেই, যেহেতু এটার ভ্যালু কত, এটার ক্যাপাসিটি কত? 3। তাহলে আমি এখানে কি নিব? 13ই নিব। ওকে, এখন আমি এখানে আসবো। আচ্ছা, এটা কিন্তু করে ফেলছি, এখন এখানে আসবো। এখন আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত? 4। আচ্ছা, ন্যাপস্যাকের ক্যাপাসিটি যখন 4, তখন আমি কি করতে পারি? এই 1 2 কে নিতে পারি, টোটাল 3 হয়। এই 1 2 কে নিতে পারি, টোটাল 3 হয়। আবার চাইলে কিন্তু আমি এই 2 আর 2 কেও নিতে পারি, এই 2 আর 2 কেও এখন কি করতে পারি? নিতে পারি। এই 2 আর 2 কে যদি আমি নেই,
তাহলে 2 আর 2 এর ভ্যালুটা আসলে কত? 6 আর 3 9, ঠিক না? তো আসলে 2 আর 2 কে আমি নিতে পারি, আমার নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি তো দেখতেছি কি আমার এই 1 আর 2 নিলেই বেশি লাভ হয়, কারণ এই দুইটার ভ্যালু মিলে কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে অবশ্যই কি করব আমি, যেটার ভ্যালু বেশি অবশ্যই ওইটাকে নিব। তাহলে এই 1 আর 2 কে নিব। এন্ড এখন আসছে আমার কাছে ফাইনালি কত? 5। এখন আমার ক্যাপাসিটিটা কত? 5। ওকে, তো যখন ক্যাপাসিটি 5 এন্ড আমার কাছে এই তিনটা এলিমেন্টই আছে, আমি কি করতে পারি? আমি এই তিনটা এলিমেন্টকে তো এখন নিতে পারি, কারণ 2 2 এ 4 আর 1 এ 5, এই তিনটাকে নিতে পারি না? 2 প্লাস 2 প্লাস 1, তাই না? তাহলে হচ্ছে আমার এই 2 প্লাস 2 প্লাস 1 এই তিনটার কত হয় টোটাল ভ্যালু? 7 আর 3 10 এন্ড 6 হচ্ছে কত হয়? 16 হয়। তাহলে 16 যেহেতু হাইয়েস্ট ভ্যালু, আমি 16 কে এখানে নিয়ে নিব। শেষ, আমার এতটুকুর কাজ শেষ। এখন আমি আসবো এই লাস্ট লাইনে। ওকে, এখানে আসলাম। এখানে এখন আমার কাছে এরা তো ছিলই, 1 2 2 তো ছিলই, এখন আমার কাছে এই 3 ওয়েটের ভ্যালুটাও আছে, আইটেমটাও আছে। তো প্রথম থেকে আবার স্টার্ট করি। এখানে 1 1 যেখানে ক্যাপাসিটি, আমি সেখানে এই 1 এর বাইরে আর কোনো কিছু নিতেই পারবো না, সেক্ষেত্রে আমার এখানে কত হবে? 7 হবে। 2 যেখানে ক্যাপাসিটি, আমরা কত অলরেডি এটা করে ফেলছি, 2 যেখানে ক্যাপাসিটি হয় সেখানে আমি হয় এটাকে নিতে পারবো, অথবা এটা নিতে পারবো, অথবা এটা নিব, কিন্তু দেখছিলাম কি আমি আমার এটাকে নিলেই লাভ হয়, তাহলে এই 7 কে নিব। যেখানে 3 ক্যাপাসিটি, সেখানে আমরা দেখছি কি, আচ্ছা এখন একটা জিনিস আছে, এখানে যেহেতু 3 ক্যাপাসিটি, তাহলে কিন্তু আমি চাইলে কি করতে পারি? এই শুধু এটাকেও নিতে পারি। আমি করতে পারি কি, শুধু 1 কে নিতে পারি, আমি চাইলে ফার্স্টার 1 2 কে নিতে পারি, আমি চাইলে সেকেন্ড 1 2 কে নিতে পারি, আমি চাইলে শুধু 3 কেও নিতে পারি। আচ্ছা, এই 1 এর ভ্যালু কত? 7। এই 1 2 এর ভ্যালু কত? 7 আর 3 10। এই 1 আর 2 এর ভ্যালু কত? 6 আর 7 13। এই শুধু 3 এর ভ্যালু কত? 8। আচ্ছা, আমি কোনটা নিব? অবশ্যই যেটার ভ্যালুটা কি সবচেয়ে বেশি। তাহলে কি নিব? এখানে 13 নিব। এখন আমার ক্যাপাসিটি আছে 4। আচ্ছা, 4 ক্যাপাসিটি, 4 ক্যাপাসিটিতে আমি কি কি করতে পারি? আমি অলরেডি একবার দেখছি যে 4 ক্যাপাসিটিতে আমি এই 1 2 নিতে পারি, 1 2 নিতে পারি, 2 2 নিতে পারি। আবার এখন আমি কিন্তু এই 3 আর 1 কেও নিতে পারি, তাই না? এই যে 1 আর 3 কে নিতে পারি এখন, যেহেতু আমার কাছে 3টা আছে। তো 1 আর 3 এর যোগটা কত হয়? 7 and 8 15 হয়। আচ্ছা, এই যে 10 13 9 and 15, সবচেয়ে বড়টাকে 15, তাহলে আমি কি করব? সবচেয়ে বড়কে নিব, 15 কে নিব। ওকে, এখন হচ্ছে আমার কাছে ক্যাপাসিটি কত? 5। এখন আমার ক্যাপাসিটি হচ্ছে 5। এখন আমার আগের হচ্ছে লাস্ট আমি কতটুকু পর্যন্ত দেখছিলাম? 1 2 2 এতটুকু দেখছিলাম। এখন আমি চাইলে কি করতে পারি? এই 2 আর এই 3 কে নিতে পারি, তাই না? এই 2 আর এই 3 কে নিতে পারি, এই 2 আর এই 3 কে নিতে পারি, তাই না? পারি। তারপরে এই 1 আর এই 3 কে নিতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা একটু যোগ করি। এই 2 2 1 এই তিনটাকে নিলে কত হয়? এই 2 2 1 7 3 10 আর 6 হচ্ছে 16। আচ্ছা, এই 3 আর 2 কে নিলে কত হয়? 3 আর 2 কে নিলে 8 আর 3 কত হয়? 8 আর 3 11। আচ্ছা, এই 3 আর 2 কে নিলে কত হয়? 8 আর 6 কত হয়? 14, তাই না? আচ্ছা, 3 আর 1 কে নিলে কত হয়? 8 আর 7 15। হাইয়েস্ট কোনটা? 16। অবশ্যই কোনটা নিব? হাইয়েস্ট নিব, 16 নিব। এন্ড এখানে কি হলো? আমার এই হচ্ছে এই ছকটা ফিনিশ হলো। তাহলে আমি এই আমার ন্যাপস্যাকের মধ্যে হাইয়েস্ট কতটুকু নিতে পারবো? 16 কেজি অফ, সরি 16 ভ্যালু নিতে পারবো, হাইয়েস্ট 16 ভ্যালু নিতে পারবো, যেটার ওয়েটটা কত হবে? 5 কেজি হবে। আচ্ছা, এখন আমাদেরকে তো এটাও জানতে চাইতে পারে যে আমাদের হচ্ছে কোন 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 জিনিসগুলো নিব, তাই না? এর জন্য আমাদেরকে ব্যাক ট্রেসিং করতে হবে। আমরা ব্যাক ট্রেসিং কিভাবে করি? আমরা হচ্ছে উপরে চেক করি, আমরা উপরে যতক্ষণ পর্যন্ত মিল পাই ততক্ষণ পর্যন্ত উপরে যাই। আচ্ছা, এই লাস্ট থেকে শুরু করি, এখান থেকে উপরে। আচ্ছা, মিল পাইছি, তাই না? তাহলে আমি এখানে আসলাম। উপরে কি আর মিল পাইছি? উপরে কিন্তু মিল পাই নাই। তাহলে এখন কি করতে হবে? যখন আমি উপরে মিল না পাবো, আমি যেই ঘরে উপরে মিল না পাবো, আমি সেই এলিমেন্টটাকে নিব। আমি এই এলিমেন্টটাকে, আচ্ছা এই এলিমেন্টটাকে রুবি, আচ্ছা আমি তাহলে এটাকে চিহ্নিত করলাম, আমি এই এলিমেন্টটাকে নিলাম। ঠিক আছে, আমি উপরে পাইনি। আচ্ছা, এইটাকে নেওয়ার পাশাপাশি কি করতে হবে? এই যে 16 পাইলাম, 16 এখান থেকে এই এই যে রুবি নিলাম, এই রুবির যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা মাইনাস করতে হবে। এই ভ্যালুটা মাইনাস করলে কত হয়? 16 থেকে 6 মাইনাস করলে কত হয়? 10। আচ্ছা, তাহলে আমরা এখন এই আগের ঘরে 10 খুঁজবো। আগের ঘরে 10 আছে, তাই না? এখানে 10 আছে,
তো এই এখানে 10 আছে, অথবা এখানেও আমরা দেখতে পারি এখানে 10 আছে, এই একদম লাস্টে চলে আসবে, এখানে 10 আছে। ঠিক আছে, তো এখানে যেহেতু 10 আছে, এন্ড আমরা চেক করবো আমরা উপরে যাইতে পারি কিনা। ওকে, আমরা কি উপরে যেতে পারি? যাইতে কিন্তু পারি না উপরে। ঠিক আছে, এই যে এখানে 10 ছিল, এখান থেকে আমরা এদিকে আসলাম, আমরা এখানে উপরে উপরে যেতে পারতেছি না। উপরে যেহেতু যেতে পারতেছি না, তাহলে আমরা কি করব, এটাকেও নিব। এটাকে গোল্ড, এই গোল্ডকেও আমি নিলাম। আচ্ছা, এখন আমার এখানে ভ্যালু কত ছিল? 10, এন্ড গোল্ডের ভ্যালুটা কত? কত? 3। তাহলে আমাকে কি করতে হবে? 3 কে মাইনাস করতে হবে। 3 কে মাইনাস করলে কত হয়? 7। তাহলে আমি কি করবো, এই উপরে এসে 7 কে খুঁজবো। 7 কোথায় আছে? এই যে এখানে। ওকে, 7 যেহেতু এখানে আছে, তাহলে কি করবো, আমরা উপরে যাওয়ার চেষ্টা করবো। আমরা কি উপরে যাইতে পারি? উপরে কি মিল পাই? আমরা উপরে কখন যাব? যখন আমরা উপরে মিল পাই। এই যে এখানে যেরকম উপরে মিল পাইছিলাম, এই জন্য উপরে চলে গেছিলাম। তো উপরে যেহেতু যাইতে পারতেছি না, আমরা কি তাহলে এই ওয়ানটাকেও কি করব, নিব। এই ওয়ানটাকে এমারেল্ড, এন্ড এমারেল্ডের ভ্যালুটা কত? 7। তাহলে কি করবো, এই 7 থেকে 7 মাইনাস করলে পাবো 0, এন্ড এই উপরে 0 কে খুঁজবো। তো এখানে যখন এসে পড়ছি, তার মানে হচ্ছে কি আমার এই কাজ শেষ, ব্যাক ট্রেসিং শেষ। তাহলে আমার কোন 3টা এলিমেন্ট নেওয়া লাগতেছে? এমারেল্ড, গোল্ড এন্ড রুবি, যেগুলোর ওয়েট কত? 2 to 1। এভাবে করে হচ্ছে আমরা আমাদের 01 ন্যাপসেকের যে হচ্ছে ইটারেশনটা আছে, এটা আমরা দেখাতে পারি। আচ্ছা, ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। এখন আমাদেরকে এখানে কিছু আবার হচ্ছে সেই আমরা যে গ্রিডিতে প্রবলেম সলভ করছিলাম কয়েনের, সেই প্রবলেমটা এখানে দেওয়া হয়েছে। বলা হয়েছে 12 টাকা অ্যামাউন্ট, এন্ড আমার কাছে এই কিছু কয়েন দেওয়া আছে, এন্ড এই কয়েনের মধ্যেই কি বলছে, একবার গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে বলছে, একবার ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে বলছে। তো গ্রিডি অ্যাপ্রোচটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি, আমরা এখানে ডিটেলসে আর দেখবো না। আমরা হচ্ছে কি করি, প্রথমে 12কে আমরা এই যে এটাকে কি ডিক্রিজিং অর্ডারে সর্টেড করি, 20, 10, 7, 5, 2, এন্ড কি করি, ফার্স্টে 20 দিয়ে ডিভাইড করি। আচ্ছা, 12 কে কি 20 দিয়ে ডিভাইড করা যায়? 0, এন্ড এখানে 0, এন্ড এখানে 12। তাহলে আমার রিমেইনিং অ্যামাউন্ট এখন কত? 12। এন্ড আমার 20 টাকার কয়টা কয়েন লাগছে? 0 কয়েন লাগছে। এটা তো কমন সেন্স। 12 টাকা বানাইতে হলে আমার 20 টাকার আসলে কোনো কয়েনই লাগবে না। ওকে, এখন আমি কি করব, এটা দিয়ে ভাগ করব 10, 10 একে 10, রিমেইনিং অ্যামাউন্ট কত? 2। তাহলে হচ্ছে আমার 10 টাকার কয়টা কয়েন লাগছে? একটা কয়েন লাগছে, এন্ড আমার রিমেইনিং অ্যামাউন্ট আছে 2। 2 কে আমরা কি করব, 7 দিয়ে ডিভাইড করব। 7002, রিমেইনিং অ্যামাউন্ট 2। 7 এর কোনো আমার কি লাগবে না, 0। আচ্ছা, এখন আমার কাছে 2। 2 কে আমি কি করব, 5 দিয়ে ডিভাইড করব। 500 এখানে, তারপরে হচ্ছে কত? 2। তাহলে 5 টাকার হচ্ছে কি 0.2 আসে। এবার 2 দিয়ে ভাগ দেবো, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 2 একে কত? 2। ফাইনালি এখন রিমেইনিং অ্যামাউন্ট কত? 0। তাহলে 2 টাকার কয়টা কয়েন লাগলো? একটা কয়েন লাগলো। তাহলে আমার 12 টাকা বানানোর জন্য 10 টাকার একটা কয়েন এন্ড 2 টাকার একটা কয়েন লাগলো। আচ্ছা, 10 টাকার একটা কয়েন এন্ড কি লাগলো? 2 টাকার একটা কয়েন লাগলো। ঠিক আছে, তাহলে কয়টা কয়েন লাগলো? 2টা কয়েন লাগলো। এটা আমরা কিভাবে পেলাম? গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে পেলাম। এখন আমরা কি করব, ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে একটু চেষ্টা করব। আর আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস করতে পারি, আমরা এখানে যদি একটা ইফ কন্ডিশন দিই, যে ইফ অ্যামাউন্ট ইজ লেস দেন কয়েন্স আই, সরি গ্রেটার দেন কয়েন্স আই, তাহলেই হচ্ছে আমরা এই ডিভাইডের কাজটা করবো। আর যদি তা না হয়, তাহলে ডিভাইডের কাজটা করবো না। আমরা এটাও হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করতে পারি। জাস্ট অ্যান এক্সট্রা ইনফরমেশন। ওকে, আমরা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংটা একটু ভালো মতো দেখবো, ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচটা। আমি হচ্ছে এর আগেও বলেছি যে আমি হচ্ছে গতানুগতিক রুলস দিয়ে না শিখে একটু অন্যভাবে শেখাচ্ছি, যাতে হচ্ছে যারা রুলসটা মনে রাখতে না পারে, তারা যেন হচ্ছে একটু কমন সেন্স ইউজ করে, একটু নর্মাল হিসাব নিকাশ ইউজ করে যেন হচ্ছে তারা এটা করতে পারে। এই জন্য হচ্ছে আমি কি করতেছি, একটু অন্যভাবে শেখাচ্ছি। তো আগের মতো, এর আগে আমরা ন্যাপস্যাকের হচ্ছে কি নিছিলাম, হাইয়েস্ট ভ্যালুটা নিছিলাম। এখানে আমাদের হচ্ছে কয়েনের যে হচ্ছে সরি, এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, সেই অ্যামাউন্টটা নিব। এখানে হচ্ছে অ্যামাউন্টটা নিব। অ্যামাউন্টটা কি করতেছি, এই 0 থেকে শুরু করে 12 থেকে অ্যামাউন্ট নিতেছি। এন্ড এখানে হচ্ছে আমার কি কি কয়েন আছে, আমি সেই কয়েন গুলাকে নিতেছি।
ঠিক আছে, জিরো থেকে শুরু করতেছি। অ্যাজ ইউজুয়াল এই প্রথম যে রো অ্যান্ড প্রথম যে কলাম আছে এটাকে আমরা হচ্ছে জিরো দিয়ে দিব পুরাটা, এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমার কাছে জাস্ট 2 টাকার একটা কয়েন আছে। ওকে, প্রথমে আমাকে কি দেয়া আছে? 2 টাকার একটা কয়েন দেয়া আছে। আগের মতো আমি এগুলোকে ধরবো না, আমি মনে করবো যে আমার কাছে এগুলো নাই, আমি মনে করবো যে আমার কাছে জাস্ট 2 টাকার একটা কয়েন আছে। আমাকে বলা হয়েছে প্রথমে যে আমাকে 1 টাকা বানাইতে হবে। আমার কাছে 2 টাকার আনলিমিটেড কয়েন আছে, এগুলো দিয়ে আমাকে 1 টাকা বানাইতে হবে। তো 2 টাকা দিয়ে কি আসলে 1 টাকা বানানো পসিবল? পসিবল না। এই জন্য আমরা হচ্ছে এটাকে পারবো না, এটা জিরো হবে। এরপর এখানে আসবো, এখন বলা হয়েছে যে 2 টাকার কয়েন দিয়ে 2 টাকা বানাইতে। তো 2 টাকার কয়েন দিয়ে 2 টাকা বানাইতে হলে আসলে কয়টা লাগবে? 2 টাকার জাস্ট একটা কয়েন হলেই তো আমরা কি করতে পারি? 2 টাকা বানাইতে পারি, তাই না? তারপরে বলা হয়েছে 3 টাকা বানাইতে। আমি কি 2 টাকার কয়েন দিয়ে 3 টাকা বানাইতে পারবো? পারবো না, ইম্পসিবল। তাহলে এখানে আমি পারবো না, জিরো। আচ্ছা, 4 টাকার কয়েন, 4 টাকা, সরি 4 টাকা বানাইতে হবে। 4 টাকা বানাইতে আমাকে 2 টাকার কয়েন দেওয়া হয়েছে। 4 টাকা বানাইতে আমি দুইটা 2 টাকার কয়েন ইউজ করতে পারি, তাই না? দুইটা 2 টাকা মানে 4 টাকা। শুধু 2 টাকা দিয়ে কি 5 টাকা বানানো পসিবল? পসিবল না, জিরো, তাই না? তারপর হচ্ছে 6 টাকা। 6 টাকা বানানোর জন্য আমার কয়টা 2 টাকা লাগবে? তিনটা 2 টাকা লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে 6 টাকার বানাচ্ছিলাম, যে 6 টাকার হচ্ছে যদি বানাইতে চাই তাহলে আমাকে কয়টা? 3 টাকার তিনটা 2 টাকার কয়েন নিতে হবে। তাহলে এখানে কয়টা লাগবে? তিনটা। 7 টাকা বানানো পসিবল না। তার মানে 2 টাকার দিয়ে কিন্তু আসলে কি বেজোর গুলো বানানো পসিবল না। ওকে, জোরগুলোর জন্য কয়টা? 8টাকার জন্য 4টা লাগবে, 10 টাকার জন্য 5টা লাগবে, 12 টাকার জন্য 6টা লাগবে। দিস ইজ কমন সেন্স। এখন আমাকে 2 টাকা এন্ড 5 টাকা দুইটাই দেওয়া হয়েছে। আমি আবার একটু কালারটা চেঞ্জ করি। এখন আমাকে 2 টাকা এন্ড 5 টাকা দুইটাই দেওয়া হয়েছে। এখন শুধু শুধু ছিল কি 2 টাকা, এখন আমাকে 2 টাকা 5 টাকা দুইটাই দেওয়া হয়েছে। তো আমি 1 টাকা, আমি কি 1 টাকা বানাইতে পারবো? পসিবল। 2 টাকা আর 5 টাকা দিয়ে কিন্তু 1 টাকা বানানো পসিবল না, তো এটা জিরো। তো 2 টাকা আর 5 টাকা আছে, 5 টাকার কিন্তু আমার এখানে কোনো কাজ নাই। তো 2 টাকা বানাইতে হলে আমি জাস্ট একটা 2 টাকার কয়েন ইউজ করব। 3 টাকা কি বানাইতে পারবো 2 টাকা আর 5 টাকা দিয়ে? পারবো না, পসিবল না, জিরো। 4 টাকা কি বানাইতে পারবো? সেই 2 টাকার দুইটা কয়েন ইউজ করতে হবে, এখানেও 5 টাকার কোনো কাজ নাই। 2 টাকার দুইটা কয়েন ইউজ করলেই 4 টাকা হয়। এখন আসে 5 টাকা। আচ্ছা, 5 টাকা আমি এখন কিভাবে বানাবো? 5 টাকা, আগে তো আমি 2 টাকা দিয়ে 5 টাকা বানাইতে পারতেছিলাম না। এখন কিন্তু আমি 5 টাকার জাস্ট একটা কয়েন নিলেই কি হইতেছে? আমার 5 টাকা হইতেছে। তাহলে কি 5 টাকার একটা কয়েন নিলেই 5 টাকা হইতেছে। এখন আসি 6 টাকায়। 6 টাকা কিভাবে বানাইতেছি? সেই তিনটা 2 টাকার কয়েন দিয়েই, 5 টাকার কোনো কাজ নাই। এখন আসি 7 টাকায়। এর আগে কিন্তু আমি 7 টাকা বানাইতে পারতেছিলাম না, কিন্তু এখন যেহেতু আমার কাছে 2 টাকাও আছে 5 টাকাও আছে, তাহলে আমি একটা 5 টাকার একটা 2 টাকা নিলেই কিন্তু কি হয়? আমার 7 টাকা হয়। তাহলে কয়টা কয়েন লাগবে? দুইটা কয়েন লাগবে, একটা 5 টাকার কয়েন অ্যান্ড একটা 2 টাকার কয়েন। তাহলে কি হইলো? 7 টাকা হয়ে গেল। এখন আসি 8 টাকায়। 8 টাকা কি আমি বানাইতে পারতেছি? পাঁচ আর দুই দুইটা মিলে পারতেছি না, কিন্তু 2 টাকার চারটা নিলেই পারতেছি। ওকে, গেল 9 টাকা। আচ্ছা, 9 টাকা কিভাবে বানাইতে পারি? একটা 5 টাকা আর একটা 2 টাকা আর একটা 2 টাকা, তাহলে তো 9 টাকা হয়, তাই না? তাহলে কয়টা কয়েন লাগতেছে? তিনটা কয়েন লাগতেছে। তাহলে 9 টাকা বানাইতে আমি তিনটা কয়েন ইউজ করতে পারি। আচ্ছা, এখন 10 টাকা বানাইতে হইলে আমি এর আগে কি করতেছিলাম? 5 টাকা 2 টাকার কয়েন নিতেছিলাম। কিন্তু এখন যখন আমার কাছে 5 টাকার কয়েন আছে, আমি তো চাইলেই হচ্ছে কি করতে পারি? 5 টাকার দুইটা কয়েন নিয়ে 10 টাকা বানাইতে পারি। তো আমার টার্গেট কি? সবচেয়ে কম কয়েন ইউজ করা, তাই না? তাহলে তো আমি হচ্ছে এই 2 টাকার এরকম 5টা নিব না, তাই না? আমার টার্গেট কি? কম ইউজ করা। 2 টাকার 5টা না নিয়ে আমি 5 টাকার দুইটা নিব না? তাহলে আমি কি করবো? এখানে দুইটা কয়েন দিয়ে আমি আসলে 10 বানাইতে পারতেছি, এই জন্য এখানে এখন 2 লিখবো। দেন আসে কি 11। আচ্ছা, 11 কি বানানো পসিবল? 5 2 2 9 and 2, 4টা কয়েন দিয়ে কি 11 টাকা বানানো পসিবল? 5 6 7 8 9 10 11। তাহলে 4টা কয়েন দিয়ে 11 টাকা বানাইলাম। 12 টাকা। 12 টাকা আসলে কিভাবে বানাইতে পারি? একটা 5 নিতে পারি, একটা 5 নিতে পারি, একটা 2 নিতে পারি, তাই না? পাশে পাশে 10 and 2, 12, তাই না? তাহলে কয়টা কয়েন লাগতেছে? তিনটা কয়েন লাগতেছে।
এর আগে 12 বানাইতে আমার 6টা লাগতেছিল, এখন 3টা লাগতেছে, তাই না? আমরা কি করব, সবসময় এখানে কমটা নিব। ন্যাপস্যাকে কি করতেছিলাম, বেশি নিতেছিলাম, আর এখানে সবচেয়ে কমটা নিব। এখন আমার কাছে 7 টাকার কয়েনও অ্যাড হয়েছে। ওকে, 7 টাকার কয়েনের জন্য একটা নিউ কালার নেই, এই 7 টাকার কয়েনও কি হয়েছে, অ্যাড হয়েছে। 1 টাকার ক্ষেত্রে, 2 টাকার ক্ষেত্রে, 3 টাকার ক্ষেত্রে, 4, 5, 6 এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে কোনো চেঞ্জই আসবে না, কারণ এগুলোর ক্ষেত্রে আমি 7 কখনো ইউজই করতে পারবো না। এই জন্য এগুলোর ক্ষেত্রে আগে যা ছিল আমি তাই লিখে দিতে পারি। আগে 1 ছিল, আগে 0 ছিল, আগে 2 ছিল, আগে 1 ছিল, আগে 3 ছিল, লিখে দিতে পারি। বাট চেঞ্জটা হবে 7-এ এসে। এর আগে 7 টাকার জন্য আমি 1 টাকা, একটা 5 টাকা আর একটা 2 টাকা ইউজ করতেছিলাম। এখন 7 টাকার জন্য তো আমি জাস্ট একটা 7 টাকার কয়েন ইউজ করতে পারি। তাহলে আমি কি করবো, একটা 7 টাকার কয়েনই কি করব, ইউজ করব। 8-এ আসি। 8-এ কি আসলে কোনো চেঞ্জ হচ্ছে? 8-এ আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, আমাকে সেই 4টা 2 টাকার কয়েনই ইউজ করতে হচ্ছে, এছাড়া আর কোনো ওয়ে নাই। তাহলে আমি কি করবো, 4টা 2 টাকার কয়েন ইউজ করবো। 9-এ আসি। আচ্ছা, 9-এ আমি কি করতেছিলাম, 5 নিতেছিলাম আর 2টা 2 নিতেছিলাম। এখন কিন্তু জাস্ট একটা 7 আর একটা 2 নিলে আমার কি হইতেছে, 9 হইতেছে, তাই না? তাহলে আমি 2টা দিয়ে কি কাজ করতে পারতেছি। 10-এ আসি। 10-এ আমার এখনো 5 আর 5 10, এটাই কি 2টা দিয়েই করতে হচ্ছে, 2টা দিয়ে করতে পারতেছি। 11-তে আসি। 11-এর ক্ষেত্রে আমি কি করতে পারি, একটা 7 টাকা, একটা 2 টাকা, একটা 2 টাকা, তাহলে 3টা দিয়ে এখন 11 বানাইতে পারতেছি, তাই না? 3টা দিয়ে 11 বানাইতে পারতেছি। যখন তাহলে হচ্ছে আমি 4টা না নিয়ে অবশ্যই 3টা নিব। এখন আমাকে 12 বানাইতে বলা হয়েছে। 12 বানানোর জন্য আমি কি করতে পারি, আমি কি 7 দিয়ে কোনোভাবে 12 বানাইতে পারি? 7 2 2 11 হয়। 12-র জন্য আর 1 লাগে, আমার তো 1 নাই, তাহলে আমি এটা পারি না। তাহলে আমি কি করতে পারি, সেই আগের মতো 5 5 2 নিতে পারি। 5 5 10 আর 2 হচ্ছে 12। আগের মতো এখানে 3টা কয়েনই নিতে পারি। এখন আমার কাছে কি আসলো, 10 টাকার কয়েন আসলো। ওকে, 10 টাকার কয়েন আসলো। এখন 10 টাকার কয়েনটা ইউজ করতে পারবো। তো 10 টাকার কয়েন যেহেতু আসছে, তাহলে কিন্তু আমি 10 পর্যন্ত আসলে আমার কোনো চেঞ্জ হবে না। সরি, 9 পর্যন্ত আমার কোনো চেঞ্জ হবে না। কারণ কি, 10 টাকায় 9 পর্যন্ত আসলে কোনো কাজেই লাগবে না। 10 কাজে লাগবে আসে কি 10-এর পরে। এতটুকু বানাইতে আমার এতক্ষণ যা লাগতেছিল, এখনো তাই লাগবে। এখানেও 0 লাগবে, এখানে 1 লাগবে, এখানে 0 লাগবে, এখানে 2 লাগবে, এখানে 1 লাগবে, এখানে 3 লাগবে, এখানে 1 লাগবে, এখানে 4 লাগবে, এন্ড এখানে 2 লাগবে। কিন্তু যখন আমি 10-এ আসতেছি, তখন আমার কি হবে, 10 টাকার জন্য আমি জাস্ট একটা কয়েনই এখন ইউজ করতে পারি। এতক্ষণ 2টা লাগতেছিল, এখন জাস্ট একটা দিয়ে কি ইউজ করতে পারতেছি। ওকে, একটা দিয়ে 10 টাকা বানাই ফেললাম। এখন আমি আসি 11 টাকায়। তো 10-এর সাথে 1 দিলে 11 হইতো, বাট 1 তো নাই, তাহলে আমি কি ওটা ইউজ করতে পারবো না। আমাকে সেই 11-র জন্য কি করতে হবে, আগের 3টাই অ্যাপ্লাই করতে হবে, 7 2 2। তাহলে আমি এখানে সেই 3ই লাগবে। আচ্ছা, এখন আমার কি হইতেছে, 12 চাইতেছে। তাহলে কিন্তু আমি এখন এই 10 আর এই 2, এই দুইটা ইউজ করে কি করতে পারি, 12 বানাইতে পারি। তাহলে আমি জাস্ট 2টা কয়েন দিয়ে কি করতেছি, 12 বানাইতে পারতেছি। তার মানে কি, তাহলে আমার এখানে শেষ হয়ে গেল। এখন আমাকে 20 টাকার কয়েনও দেয়া হলো। আচ্ছা, 20 টাকার কয়েন যে দেয়া হলো, আমার কি এখানে 20 টাকার কয়েনের কোনো দরকার আছে? আমার হচ্ছে কি 12 টাকা পর্যন্ত দরকার। 20 টাকার কয়েনের কিন্তু আসলে এখানে কোনো কাজই নাই। এজন্য হচ্ছে আমরা কি করব, এখানে যা ছিল জাস্ট তাই এখানে লিখে দিব। ওকে, ডান। এখন আমাদের কি করতে হবে, ব্যাক ট্রেসিং করতে হবে। আমরা হচ্ছে ব্যাক ট্রেসিং এর দিকে যাই। তো আমাদের এই লাস্ট এখান থেকে শুরু করতে হবে। ব্যাক ট্রেসিং আমরা কি করি, উপরেরটা চেক করি। আচ্ছা, উপরে যেহেতু মিল পাচ্ছি, তাহলে এখানে আসলাম। আচ্ছা, এখন আমি কি করব, এখানে যেহেতু উপরে মিল পাচ্ছি না, তো উপরে যখন মিল না পাই, তখন আমরা কি করি, তখন যেখানে মিল না পাচ্ছি সেই কয়েনটাকে কি করি, চুজ করি। তাহলে এই 10 কয়েনটাকে চুজ করলাম। তো উপরে মিল না পেলে, তাহলে 10 কয়েনকে যখন চুজ করলাম, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে ভ্যালুটা আছে 12 ভ্যালু, এই যে কলামের ভ্যালুটা 12 ভ্যালু, এই 12 এর থেকে এই যে যেই কয়েনটা আমি নিয়ে নিছি সেই কয়েনটা আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত আসে, 2 আসে, তাই না? সরি, মাইনাস করলে 2 আসে। তো 2 আসলে আমাকে এই সেকেন্ড কলামে জাস্ট চলে আসতে হবে ডাইরেক্ট। ওকে, সেকেন্ড কলাম। এখন আমি এখান থেকে ডাইরেক্ট এই সেকেন্ড কলামে চলে আসবো। ওকে, এখন আমার পয়েন্টার এখানে। এখন আমি আবার উপরের দিকে চেক করতে থাকবো। উপরে মিল আছে, উপরে মিল আছে, উপরে মিল আছে, উপরে মিল নাই। তাহলে আমার পয়েন্টার কোথায়, এখানে। উপরে যখন মিল না পায়, তখন আমি কি করি, এই যে এই পয়েন্টটাকে নিই। তাহলে কতকে নিব, 2কে নিব। ঠিক আছে, 2কে নিলাম। এন্ড এই কলামের ভ্যালু কত, 2। তাহলে কি করতে হবে, 2 এর থেকে এই কয়েনটাকে, যে কয়েনটাকে নিচ্ছি ওটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে ভাই কত, 0। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 0কে নিতে হবে।
অ্যান্ড যখনই আমি হচ্ছে এই লাইনে এসে পড়তেছি, তার মানে আমার ব্যাক ট্রেকিং এর কাজ শেষ। তাহলে আমার কোন কোন কয়েন লাগলো 12 টাকা বানাইতে? একটা 10 টাকা লাগলো, আর একটা 2 টাকা লাগলো। তাহলে গ্রিডিতে আমার যেই সলিউশনটা পাইছিলাম, আমি ডিপিতেও সেই সেম সলিউশনটা পাইলাম এক্ষেত্রে। বাট এমন অনেক ক্ষেত্র হইতে পারে যেখানে আমরা গ্রিডিতে একটা সলিউশন পাবো, ডিপিতে আর একটা সলিউশন পাবো, অ্যান্ড ডিপিতে অবশ্যই অবশ্যই বেটার সলিউশন পাবো। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের কোশ্চেন সলভিং। আমরা আমাদের ইউনিভার্সিটি প্লাস পাশাপাশি আরো দু একটা ইউনিভার্সিটি থেকে কিছু কোশ্চেন কালেক্ট করার চেষ্টা করছি, অ্যান্ড সব মিলে হচ্ছে আমরা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে কোশ্চেন হইতে পারে, অ্যান্ড কিভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারেন আপনারা। কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই টেকনিক্যাল বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, যে কোথাও কোথাও কনফিউশন হইতে পারে, কোথায় কনফিউশন হইতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আর কোনো প্রবলেম নাই, বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।